অনেকে ইনবক্সে আমার কাছে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? মিথুন ভাই বলছে ভাই পড়া তো কিছুই মনে থাকে না। এই মনে না থাকাটাই হচ্ছে ভাইয়া পড়ার সৌন্দর্য। পড়লেই যদি সব মনে থাকতো তাহলে তো আমরা এতদিনে আমরাই ডিকশনারি হয়ে যেতাম, আমরাই হচ্ছে উইকিপিডিয়া হয়ে যেতে পারতাম, তাই না? কিন্তু আমরা তো হইতে পারি না। এই ভুলে যাওয়াটাই আর্ট, বুঝছেন? বলতে বলতে যেটুকু মনে থাকে ওইটুকুই তো জ্ঞান। আচ্ছা, করবেন। আমি কিন্তু প্রতি ক্লাস স্টার্ট দিয়ে দিই, ঠিক আছে? ওগুলো করবেন। ওকে। তাসমিন আপনাকে ধন্যবাদ। এনি চেঞ্জেস দ্যাট ইউ সাজেস্ট? মিথুন ভাই প্রশ্ন ভাই আপনার 3 স্টার দেওয়ার বাইরে কি পড়বো না? মিথুন ভাই পড়ার তো কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, বুঝছেন? আপনি কেন পড়বেন না? পড়বেন। আগে 3 স্টার গুলো মনে রেখে 2 স্টার গুলো মনে রেখে এরপরে আপনি আপনার মতো পড়বেন, ঠিক আছে? এরপর আপনি যা পড়তে চান পড়েন, অসুবিধা নেই। ওকে। গুরুত্বপূর্ণ এগুলার স্টোরি এবং মেইন ক্যারেক্টার বলে দিলাম, ঠিক আছে? আমি বলে দিব সেটা যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেটা যেটা লাগবে আমি বলে দিব। আমি স্কিপ করতে পারি, আমি রাইটার স্কিপ করতে পছন্দ করি, কারণ হচ্ছে সব রাইটার মনে রাখা সম্ভব হয় না। টু বি অনেস্ট, আমি নিজে পার্সোনালি আমি সব রাইটার করতাম না। আপনাদের সত্যি কথা বলি, আমি পড়তাম না। এমনকি আমি যখন সাহিত্যে ছাত্র ছিলাম তখন একটা যুগের সব লেখক আমি পড়তাম না, কারণ সব লেখক এগুলো মনে রাখা সম্ভব না। এগুলো পড়তে গিয়ে উল্টা বেশি করে আরো দেখা যায় মাথা খারাপ হতো। এটার জন্য আমি যেটা করতাম সবসময়, যে যারা বেশি ইম্পর্টেন্ট তাদেরকে আমি বেশি বেশি করে পড়তাম, আর যারা কম ইম্পর্টেন্ট এই চিপাই চাপাই থাকে ওগুলা স্কিপ করে দিতাম না। কারণ আমার দরকার আগে মানে একটা ডিসেন্ট মার্কস এবং একটা ডিসেন্ট স্কোর, তা না হলে তো আমি আগাইতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় অনেক কোর্টের পিছনে ঘটনা থাকে, সেই কোটেশনের পিছনের ঘটনাটা যদি বলে দিই, ওকে ফাইন, আমি ঘটনাগুলো বলে দিব, ঠিক আছে? যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোট এগুলো পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো লাগলে আমি বলে দিব। মনে রাখার মতো টেকনিক। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আগাইতে পারি সামনের দিকে, কি বলেন? আমার মনে হয় আমি মোটামুটি অনেকগুলো রিভিউ পাইছি, তাহলে সামনের দিকে আগে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওপিনিয়ন্স। আমি আপনাদের সবগুলো ওপিনিয়নই পড়েছি, অনেকে একটা রিড আউট করেছে, অনেকে রিড আউট করি নাই, ঠিক আছে? মোটামুটি আমি সবারটাই পড়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে সামনের দিকে আগে। সো আমরা আজকে যেটা শুরু করবো এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটা বলতে গেলে সবার আগে আপনি দেখেন, আপনি বলছেন নিউ ক্লাসিক্যাল। আচ্ছা, আপনারা আমাকে বলেন নিউ মানে কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নিউ মিনস? নিউ বলতে কি? এনইডব্লিউ, নিউ বলতে আমরা কি বুঝি? ঠিক আছে? নিউ মানে হচ্ছে নতুন, ঠিক আছে? নিউ মানে হচ্ছে নতুন। তো ক্লাসিক্যাল যেটা আগে ক্লাসিক ছিল। এখন ক্লাসিক্যাল বলতে আমরা কোনটা বুঝি? ক্লাসিক্যাল বলতে আমরা বুঝি গ্রিক এবং রোমান মিথোলজি, গ্রিক এবং রোমান লিটারেচার, যেটা এনশিয়েন্ট লিটারেচার ছিল। আপনাদেরকে যখন আমি রেনেসা পড়িয়েছি, রেনেসাতে আমি আপনাদেরকে কি বলেছিলাম? রেনেসা মানে হচ্ছে নবজাগরণ। সেই নবজাগরণ থেকে আমি আপনাদেরকে বলছিলাম তাহলে আমরা কিসের দিকে জেগে উঠছি? অর্থাৎ আগে সেই ক্লাসিক্যাল অংশগুলো ছিল, সেটা হচ্ছে যে গ্রিক এবং রোমান লিটারেচার, সেখান থেকে আমাদের একটা জাগরণ করছে, জাগরণ ঘটে এখন আমরা নিউ ক্লাসিক্যাল যুগে ঘুরছি। নিউ ক্লাসিক্যালের বৈশিষ্ট্য হচ্ছে নিউ ক্লাসিক্যাল রচিত হয় ওল্ড ক্লাসিক্যালের আলোকে। নিউ ক্লাসিক্যাল যুগের বেশিরভাগ লেখাই আসলে মৌলিক লেখা না, বেশিরভাগ লেখাগুলো হচ্ছে আগের ক্লাসিক্যাল যুগ থেকে ধারণা নিয়ে তারা যে শিক্ষাগুলো পাইছিল সেগুলোকে অনুকরণ করে লেখা। যেহেতু অনুকরণমূলক সাহিত্য এখানে বেশি, তাই এটাকে বলা হয় নিউ ক্লাসিক্যাল। আশা করি আপনি বুঝছেন যে আমি নিউ ক্লাসিক্যাল বলতে কি বুঝাতে চাইছি, রাইট? আপনারা কি বুঝছেন? মনে করেন আপনি গ্রিক লিটারেচারের কিছু একটা পড়লেন, পরে আপনার কাছে খুব ভালো লাগলো, আপনি সাহিত্যিক, আপনি করলেন কি সেটাকে নতুন বোতলে পুরান মদ ঢেলে দিলেন, বুঝছেন? নতুন বোতলে পুরান মদ, বুঝেন? সবকিছু ফ্রেশলি পেক, বোতলটা নতুন কিন্তু ভিতরে কন্টেন্ট ওই আগের মতোই। আপনার নিজের মৌলিক কোনো চিন্তা না, নতুন কোনো চাহনি না, নতুন কোনো ফিলোসফি না, নতুন কোনো আইডিয়া না, বরং আগের আইডিয়াটারই প্রতিচ্ছবি আপনি নতুন করে জাস্ট দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে আপনার নিউ ক্লাসিক্যাল যুগের একটা সামারি। আমি আপনাদেরকে যদি বুঝি, ঠিক আছে? ওল্ড ওয়াইন ইন নিউ বটল। সো এই যুগের মৌলিকত্ব নাই, এই যুগে কোনো পরিবর্তন নাই। যেমন আমরা যখন এই লেকচারের পরে যে লেকচারটা আমাদের যে ইংলিশ লেকচার 4 যেটা আছে, ইংলিশ লেকচার 4 এ আছে হচ্ছে আমাদের বলতে পারি আমরা কি ইংলিশ লেকচার 4 এ আছে রোমান্টিক, আছে রোমান্টিক লিটারেচার। আমরা পরের ক্লাসে এটা পড়বো। রোমান্টিকে যদি আপনি যান, যে দেখবেন যে এখানে কবিতার ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন যেরকম কবিতাকে দেখি তখন আমরা রোমান্টিক যুগে যে কবিতাকে আমরা সেভাবে দেখবো না। ওল্ড ওল্ড ইংলিশ লিটারেচারের কবিতা আর রোমান্টিক যুগের কবিতা সম্পূর্ণ ভিন্ন। তাহলে এখানে আমরা নতুন নতুন একটা জিনিস পাইলাম। আমরা যখন ভিক্টোরিয়ান যুগের কবিতা পড়তে যাবো তখন যা দেখবো সেখানে একটা নতুন ডাইমেনশন আছে। আমরা যখন মডার্ন এজের কবিতা পড়তে যাবো সেখানে যে আমরা দেখবো একটা নিউ ডাইমেনশন আছে। কিন্তু এই নিউ ক্লাসিক্যাল যুগের পিরিয়ডের কবিতায় কোনো নিউ ডাইমেনশন নাই, বিকজ দিস ইজ বেসিক্যালি ওল্ড ওয়াইন। কথা বুঝতে পারছি? সো নিউ ক্লাসিক্যাল যুগের বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে, কোথা থেকে আসে আমি আপনাদের কাছে দাগাই দিব। নিউ ক্লাসিক্যাল যুগে সব পড়তে যাওয়ার দরকার নাই, সব রাইটার ইম্পর্টেন্ট না, আমরা অনেক রাইটার স্কিপ করে যাবো, ঠিক আছে? সো কাজে আপনারা এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? ওকে, তারপরে আমরা চলে যাই নিউ ক্লাসিক্যাল যুগের ইন্ট্রোডাকশন। আমি অলরেডি বলে দিচ্ছি, আমি আপনাদেরকে, আপনারা একটু পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, যে নিউ ক্লাসিক্যাল যুগটা কি। এখন আমরা চলে যাই তারপর এখানে যে নিউ ক্লাসিক্যাল যুগে কি আছে। নিউ ক্লাসিক্যাল যুগে ভাইয়া ডাইভার্সিফাইড সাহিত্য রচনা রচিত হয়েছে। প্যারোডি, এসে, স্যাটায়ার, লেটার, ফেবলস, মেলোড্রামা, রাইমিং উইথ কাপলেটস, অনেক কিছুই আছে এখানকার। তো এইগুলো কি? এগুলো ভাই আমাদের মুখস্থ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা পড়বো না, আমাদের এগুলো দরকার নেই। প্রশ্ন এখান থেকে আসবে না, প্রশ্ন কোথা থেকে আসবে আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা এই চ্যাপ্টার এখন নিউ ক্লাসিক্যাল যুগকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেস্টোরেশন, একটা হচ্ছে অগাস্টান, একটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, আপনারা সবার প্রথমে এসে মুখস্থ করবেন। নিউ ক্লাসিক্যাল যুগকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি রেস্টোরেশন, একটা হচ্ছে অগাস্টান, একটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। আপনারা সুন্দর মতো একটু লিখেন, তিনটা বানান লিখেন। একটা হচ্ছে এবং মুখে জোরে জোরে বলেন, একটা হচ্ছে রেস্টোরেশন, একটা হচ্ছে অগাস্টান, একটা হচ্ছে সেন্সিবিলিটি। আপনাদেরকে আমি প্রথম ক্লাসে এটা মনে রাখার একটা নেমোনিক স্ট্র্যাটেজি দিয়েছিলাম, মনে আছে? যে
কম, নেও, রেস্ট। নেও, নেও দিয়ে হচ্ছে নিউ ক্লাসিক্যাল বুঝাইছিলাম, রেস্ট হচ্ছে রেস্টোরেশন। আগে শুনছি, আগে মানে হচ্ছে অগাস্টান, শুনছি মানে হচ্ছে সেন্সিবিলিটি, মনে আছে? নেও, রেস্ট আগে শুনছি, মনে আছে? তাহলে এখান থেকে আপনি দেখেন মিলান, নেওতে হচ্ছে নিউ ক্লাসিক্যাল, রেস্টে হচ্ছে রেস্টোরেশন, আগে হচ্ছে অগাস্টান, আর শুনছিতে হচ্ছে সেন্সিবিলিটি। ওকে, এখন আপনাদের এখানে এই রেস্টোরেশন বানানটা দেখে আপনাদের কাছে একটু করে রাখতে পারে, ভাই রেস্টোরেশন জিনিসটা কি? আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ভাই রেস্টোরেশন মানে কি, এটা কি? আচ্ছা, রেস্টোরেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ইংল্যান্ডের যে রাজসভা যেটা আছে, মানে রাজা, এই রাজা নির্বাচন নিয়ে সেই যুগে একটা ঝামেলা হয়েছিল। হ্যাঁ, স্টুয়ার্ট ডাইনেস্টির পতনের পরে তারপরে হচ্ছে আপনার চার্লস ওয়ান এর পুত্র ছিল চার্লস টু। এই চার্লস টু কে ক্ষমতায় আনার জন্য যে প্রক্রিয়া, যেই টোটাল যেই মুভমেন্টটার মধ্যে দিয়ে গেছে, সেই মুভমেন্টটাকে বলা হয় রেস্টোরেশন। রেস্টোরেশন মানে পুনরুদ্ধার। ঠিক আছে, তাহলে কি পুনরুদ্ধার? চার্লস ওয়ান এর ছেলে চার্লস টু কে ক্ষমতায় বসানোই হচ্ছে সেই পুনরুদ্ধারের মূল ঘটনা। আমি কি আপনাদেরকে বুঝিয়ে পারছি রেস্টোরেশন জিনিসটা কি? এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, রেস্টোরেশন হচ্ছে চার্লস টু কে ক্ষমতায় বসানোর যে প্রক্রিয়া, যে প্রসেসটা ছিল, যে আন্দোলনটা ছিল, যে আপনি যাই বলেন না কেন, সেটাই হচ্ছে আপনার রেস্টোরেশন যুগ। এই যুগে যেহেতু রাজাকে ক্ষমতায় বসানোর জন্য এক প্রকার লড়াই চলছে, এই জন্য এই যুগের নামকরণ করে দেওয়া হয়েছে রেস্টোরেশন পিরিয়ড। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে আমি লিখে দিই রিস্টোর কোর্ট অফ চার্লস টু, এই যে দেখেন নামটা দেওয়া আছে চার্লস টু। আচ্ছা, এটা জানলে জেনে রাখতে ভালো, কিন্তু এখান থেকে কখনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড এবং এজ অফ সেন্সিবিলিটি আমি বাদ দিলাম। এখন এখান থেকে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আপনাদের আসতে পারে, এটা সাধারণ জ্ঞানেও আসতে পারে, প্লাস হচ্ছে আপনার ইংরেজি সাহিত্যেও আসতে পারে, যে রেস্টোরেশন কত সালে হয়। এই সালটা আপনার মুখস্থ রাখবেন, এটা হচ্ছে 1660 সালে রেস্টোরেশন হয়। সালটা কি মনে রাখা যাবে? সবাই একবার করে চ্যাট বক্সে লিখেন রেস্টোরেশন হয় 1660 সালে। ঠিক আছে, সবাই একবার করে লিখেন, লিখলে দেখবেন মনে থাকবে। ঠিক আছে, রেস্টোরেশন হয় 1660 সালে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এই নিউ ক্লাসিক্যাল যুগ এবং আমরা যে পরবর্তীতে আমরা যে রোমান্টিক যুগ এবং ভিক্টোরিয়ান যুগ পড়তে যাব, তার মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা একটু বিশদ আলোচনা করতে চাচ্ছি। আপনার নিউ ক্লাসিক্যাল যুগের যে লেখকরা ছিল, তারা মনে করতো যে আর্টের, মানে আমরা যে আর্ট করি বা আমরা যদি মনে, আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, মনে করেন একজন সাহিত্যিক একটা উপন্যাস লিখবে, একটা উপন্যাস কেন লেখা উচিত? একটা উপন্যাস লেখা উচিত এই কারণে যে এটা মানুষকে কোনো কিছু শিখাবে, নাকি একটা উপন্যাস পড়া উচিত বা লেখা উচিত এই কারণে যে একটা উপন্যাস পড়তে বা লিখতে ভালো লাগে? কোনটা? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখি আপনার উত্তর দেন। যে আমরা যদি একটা উপন্যাস পড়তে যাই, সেটার উদ্দেশ্য কি হবে? যে এটা আমাদেরকে কিছু শিখাবে, নাকি এটা ভালো লাগে সেজন্য? আপনি দেখতে পাচ্ছি ইনবক্সটা দুই ভাগ হয়ে গেছে, কেউ কেউ বলতেছেন যে ভালো লাগে সেজন্য, কেউ কেউ বলতেছে কিছু শিখাবে সেজন্য। ওকে, তাহলে আমরা একটু থামি, আমরা একটু থামি। দেখেন, একটা, আপনারা যারা বলতেছেন যে একটা আমাদেরকে কোনো একটা কিছু শিখাবে, যে একটা আর্ট ওয়ার্ক, একটা উপন্যাস বলেন, একটা কবিতা বলেন, একটা আর্ট ওয়ার্ক বলেন, যাই বলেন, সেটা আমাদেরকে শিখাবে, এই চিন্তা যারা করতেছেন, তারা হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগের চিন্তা ভাবনা করতেছেন। অর্থাৎ আমি একটা আর্ট ওয়ার্ক করবো, আমি একটা উপন্যাস লিখবো, আমি একটা কবিতা লিখবো, যার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া। ইট ইজ এ ডাইডাক্টিক অ্যাপ্রোচ। তারা বুঝছেন? এইটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগের চিন্তা ভাবনা। যেমন নিউ ক্লাসিক্যাল যুগের পরে যখন আপনার রোমান্টিক যুগ আসছে, রোমান্টিক যুগে যে কবিরা ছিলেন, তাদের অনেকে বিশ্বাস করতেন, যেমন রবার্ট ব্রাউনিং হতে পারে, রবার্ট ব্রাউনিং বিশ্বাস করতেন আর্ট ইজ ফর আর্টস সেক, আর্ট ইজ নট ফর হিউম্যানিটি। কথাটা বুঝছেন? এটা শিক্ষা মূল বিষয় না, মানুষকে আমি কি শিখাইলাম, শিক্ষা দেওয়া আমার মূল উদ্দেশ্য না, বরং আর্টের সৌন্দর্যই হচ্ছে আর্ট। এটা হচ্ছে তার থিওরি। নাও ইউ গট মাই পয়েন্ট। সো নিউ ক্লাসিক্যাল যুগের লেখকদের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে সমাজের সমালোচনা করা এবং চারপাশের মানে সামহাও মানুষকে কোনো একটা কিছু, একটা লেসন, একটা মোরাল তুলে দেওয়া। অনেকেই আজকাল হুমায়ুন আহমেদের সমালোচনা করেন, বলে যে হুমায়ুন আহমেদের বই পড়ে কিছু শেখা যায় না, বলে যে মুড়ি মুরকির মতো বই, ঝালমুড়ির বই। সিডনি শেলডনের বই, বলে মানুষ বলে ঝালমুড়ি বই, বলে এগুলো পড়ে কিছু শেখা যায় না। তো বলে ভালো কোনটা? বলে বঙ্কিম পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, শরৎ পড়ো, এগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আমি মানলাম, আমি মানলাম আপনার কথা, হুমায়ুন আহমেদের বই পড়ে আপনি কিছু শিখতে পারেন নাই, আপনি রবীন্দ্রনাথের বই পড়ে অনেক কিছু শিখতে পারেন, আমি আপনার যুক্তি মানলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কয়টা হুমায়ুন আহমেদ পড়েছেন আর কয়টা রবীন্দ্রনাথ পড়েছেন? আপনি যদি বেশিরভাগ মানুষের কাছে যান, যা দেখবেন সে যদি একটা রবীন্দ্রনাথ পড়ে থাকে, তাহলে হুমায়ুন আহমেদ পড়ে আছে সে 10টা। কথা কি আমি ভুল বললাম? সে পড়তেছে হুমায়ুন আহমেদ, সে মজা পাচ্ছে হুমায়ুন আহমেদ পড়ে, সে এনজয় করতেছে হুমায়ুন আহমেদ, কিন্তু মুখে মুখে বলবে পড়া উচিত রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের লেখায় মজা আছে, ট্রু, কিন্তু সেই মজাটা রবীন্দ্রনাথ সকলের জন্য লিখতেন না। রবীন্দ্রনাথকে বলা হয় কবিগুরু, অর্থাৎ তুমি হচ্ছে কবিদের কবি। রবীন্দ্রনাথ যা লিখতেন তা থেকে বাকি কবিরা শিখতো। সাধারণ মানুষ বেশিরভাগ রবীন্দ্রনাথের লেখা পড়ে কিছু বুঝতো না, কারণ সাধারণ মানুষের নলেজ ওই পর্যন্ত যায় নাই যে পর্যন্ত যায় তারা রবীন্দ্রনাথ বুঝবে। আমার কথাটা কি বুঝছেন আমি কি বলতে চাইছি? রবীন্দ্রনাথ থেকে শিখতো বাকি কবিরা, যাদেরকে বাকি কবিদেরকে পড়ে সাধারণ মানুষ শিখতো। মানে এটা হচ্ছে একটা, রবীন্দ্রনাথ যদি প্রফেসর হন, তাহলে বাকি কবিরা হচ্ছে কোচিং সেন্টার, আর সাধারণ মানুষ হচ্ছে স্টুডেন্ট। তো ডাইরেক্ট প্রফেসরের লেকচার সাধারণ মানুষ বুঝে না, তারা কোচিং সেন্টারের কাছে যায়, যায় বুঝে রবীন্দ্রনাথ কি বলছে এটা বুঝতে। এবার আমি বুঝাতে পারছি কথাটা কি? আপনারা কি আমার পয়েন্টটা বুঝছেন? বুঝতে পারলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা, তাহলে এখন আমি এই জিনিসটাই বলতে চাইছি, নিউ ক্লাসিক্যাল যুগে যারা রচনা করতো তাদের একটা মূল পারপাস ছিল যে আমরা সমাজের অবক্ষয়কে তুলে ধরবো, তাদের আমরা সমাজের সমালোচনা করব, মানুষকে কিছু একটা শিক্ষা দিব। তো তাদের একটা
বৈশিষ্ট্য ছিল, ওয়ান অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, মেইন ক্যারেক্টারিস্টিক্স ইজ আর্ট ফর দ্য সেক অফ হিউম্যানিটি। আর্ট ফর দ্য সেক অফ হিউম্যানিটি, তারা হচ্ছে মানবিকভাবে চিন্তা করে আর্টকে রচনা করতে চাইতো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ওকে, এখন আমরা তারপরের অংশটাই যাই। এই যুগের একটা মানে কয়েকটা বড় বড় সময় এবং কনটেক্সট আমাদের জন্য জানা জরুরি। কনটেক্সট গুলো জানা থাকলে কি হয় ভাইয়া, কনটেক্সট গুলো জানা থাকলে কোন রাইটার কি জন্য কি করেছেন এবং এগুলো মনে রাখা সুবিধা হয়। হ্যাঁ, আপনি যখন 10 লাইন জানবেন আপনার এক লাইন মনে থাকবে, একটার সাথে একটা রিলেট করে মনে রাখবেন। ঠাটা মুখস্থ করতে যাবেন না, ঠাটা মুখস্থ করে ছাগলে। আপনি ঠাটা মুখস্থ করবেন না, আপনার অ্যাপ্রোচ কি হবে? অনেকে বলেন ভাই মনে থাকে না, কিভাবে মনে রাখবো? মনে রাখার একটা উপায় হচ্ছে 10 লাইন পড়লে 1 লাইন মনে থাকে। কাজে আপনি ওটার উপর আরো 10 লাইন পড়েন, পড়লে দেখবেন আপনার 1 লাইন ঠিকই মনে থাকবে। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে একটা মনে রাখার উপায়। এই যুগের সময় আপনার এখানে মনে হয় বেশিরভাগ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী। কাজে আমি আপনাদেরকে বলি এই যুগটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটনের যুগ। আপনারা নিউটনের নাম শুনেছেন না? ওই যে আপেল পড়ছিল মাথার মধ্যে, মনে আছে? যিনি হচ্ছে পরবর্তীতে আমাদের জন্য সেই মধ্যাকর্ষ অভিকর্ষ পৃথিবী আপেল কেন নিচের দিকে পড়ে সেই প্রশ্নের উত্তর যিনি আমাদের সামনে নিয়ে আসছিলেন, সেই নিউটন। এটা হচ্ছে সেই নিউটনের যুগ। আমরা এখন নিউটনের যুগে আছি। এই নিউটনের যুগে কি হয়েছিল? এই নিউটনের যুগে যারা প্রথম দিকে রেস্টোরেশন পিরিয়ডে যারা লেখক ছিল তারা বেশিরভাগ কমেডি রচনা লিখত। এই কমেডিগুলোর নাম হচ্ছে, কমেডিগুলোর একটা টাইপ আছে, এই কমেডিগুলোকে বলা হয় কমেডি অফ ম্যানার্স। এখন আপনি বলতে পারেন ভাই কমেডি অফ ম্যানার্স মানে কি? আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করবো, তখন ম্যানার্স বলতে আপনারা কি বুঝেন? ম্যানার্স এটিকেটস বলতে আপনারা কি বুঝেন সোজা ভাষায়? আচার আচরণ, চাল চলন। এখন আচার আচরণ চাল চলন থেকে কিভাবে কমেডি তৈরি হতে পারে? একটা কমেডি হতে পারে যেমন এটা যদি নর্মস এর বাইরে মানুষ কিছু একটা করে তখন আমরা সেটা দেখে হাসি। ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ দেই, মনে করেন একটা ছেলে যদি মেয়ের কাপড় পরে আসে তখন আমরা সেটা দেখে হাসি। হাসি কিনা বলেন? আমি কিছুদিন আগে আরং এর একটা দেখছিলাম, আরং এর একটা পোস্টার দেখছিলাম। ঠিক আছে, পোস্টারটার মধ্যে আমি দেখলাম ছেলেরা যে পাঞ্জাবি গুলা পরছে এই পাঞ্জাবি গুলার সাথে প্রত্যেকটার সাথে একটা করে গলায় পেঁচানো উড়না আছে। আর ওই পোস্টারে যতগুলো মেয়ে উপস্থিত আছে তো তাদের কারোরই হচ্ছে উড়না নাই। আমি এটাতে আমি ফ্যাশন বুঝি না, আমি ফ্যাশনের ভালো মন্দ জাজ করতে যাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে মনে এই প্রশ্নটা জাগছিল যে আমি কোন দুনিয়াতে এসে পড়লাম যেই যুগে ছেলেদের ওড়না পরা হয়ে গেছে একটা ফ্যাশন আর মেয়েদের ওড়না না পরা হয়ে গেছে একটা ফ্যাশন, ব্রেকিং দ্য ট্রেন্ডস। তো এটা দেখার পর আমার কাছে তখন কমেডি অফ ম্যানার্স এর কথা মনে পড়ছিল। ঠিক আছে, আমি জানি না এটা কি কারেক্ট ড্রেস সেন্স নাকি ড্রেস না সেন্স, আমি বলতেছিও না যে কাদের উড়না পরা উচিত কাদের উড়না পরা উচিত, আমি সেটাও বলতেছি না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে এইটুকু বলতে যাচ্ছি যে দেখে আমার হাসি আসছে মনে মনে, যেটা কোন যুগে এসে পড়লাম, যুগটা কেন এরকম হয়ে গেল। কথা কি বুঝাতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয়। কমেডি অফ ম্যানার্স হচ্ছে, কমেডি অফ ম্যানার্স হচ্ছে এরকম একটা বিষয় যেখানে হচ্ছে দেখা যায় সাধারণত সোশ্যাল কনভেনশনটা যখন একটু ভেঙে মানে মানে মানুষ যখন আউট অফ দ্য নর্মস আউট অফ দ্য ম্যানার্স কিছু একটা করে সেটা থেকে যদি আপনার হাসি আসে, তো সেগুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স এর অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য। কমেডি অফ ম্যানার্স গুলোতে কি কি ছিল যেমন আমি একটা দেখাই। ঠিক আছে, কাজী এমডি শাহান বলতেছে আপনি এত পারফেক্ট এক্সাম্পল কোথায় খুঁজে পান ভাই? এগুলো ভাই আমার মৌলিক এক্সাম্পল, মাথা থেকে আসে, বুঝছেন? দিস ইজ হাউ আই থিংক, মানে আমার মাথায় আসে। ঠিক আছে, ওকে। সো আমি যেটা বলতেছি এটা দাজ্জালের যুগ কিনা আমি জানি না। এই যে এখানে অনেকে বলছেন দাজ্জালের যুগ কিয়ামত এসে পড়ছে। না, আমি কিয়ামত দাজ্জালের এইসব কোনো দিকে যাচ্ছি না। ঠিক আছে, না আমি এত এত ডিপে যাওয়ার দরকার না, এত হাইটে চলে যায় না। ঠিক আছে, জাস্ট স্ট্যান্ড আপ কমেডি, আমরা একটা কমেডি এনজয় করতেছি, আমরা কমেডিটাই এনজয় করি। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে না শুনেন আপনারা পরে টাইম থাকে না, পরে টাইম থাকবে, এগুলো বোঝা দরকার আছে। ব্যাকগ্রাউন্ডটা না বুঝলে আপনি রাইটার দিকে বুঝবেন না, রাইটার দিকে তো মুখস্থ করবেন, এই মুখটা লিখছে তো মুখটা লিখছে, আপনার দরকারি ব্যাকগ্রাউন্ড গুলো এগুলো আমি না বলে দিলে আপনি পাবেন না বিদ ভাই, বুঝছেন? রাইটারে পড়ে যাবো, আমি এই কথাগুলো বলবো আগে। ফাইন, সো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যুগটা হচ্ছে শিল্পায়নের যুগ। এই কমেডি অফ ম্যানার্স এর সাথে এই কমেডি অফ ম্যানার্স এর সাথে শিল্পায়নের সম্পর্ক আছে। কমেডি অফ ম্যানার্স গুলাতে যেমন আমরা একটু পরে যখন যাবো আমরা যে দেখবো উইলিয়াম কনগ্রিভের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা আছে, এটা ইম্পর্টেন্ট। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? কেন এই এত লেখা থাকতে আমি কেন আপনাকে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কে বলতেছি এই যুগের থেকে ইম্পর্টেন্ট নাটক? কেন, কিভাবে, আমি কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমি চুজ করে আনলাম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইগুলো, আপনাকে জানতে হবে কমেডি অফ ম্যানার্স কি, কমেডি অফ ম্যানার্স এর বৈশিষ্ট্য কি। কমেডি অফ ম্যানার্স এর যতগুলো বৈশিষ্ট্য আছে তার 90% ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে উল্লেখিত আছে, সেজন্যই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আমি ইম্পর্টেন্ট গুলোকে চুজ করে নিই, যে আমি দাগ দিই এই রাইটার ইম্পর্টেন্ট এই রাইটার ইম্পর্টেন্ট না, যে দাগ দিই এই উপন্যাসটা ইম্পর্টেন্ট না, কিসের ভিত্তিতে? বেসড অন দিস থিংস, কথা বুঝছেন? এবং এই জন্য দেখা যায় অনেক সময় বাজারের বই থেকে কমন না পড়লে আমার লেখা থেকে অংশ কমন পড়ে যায়। টু বি অনেস্ট আমি আপনাদেরকে বলতেছি আমার সাজেশন বই থেকে অংশ কমন পড়ে যায়, তার কারণ হচ্ছে আমি কনভেনশনাল কে গতানুগতিক কি দাগ দিয়েছি এগুলো কপি করে আনি না, আমি আমার নিজের ব্রেন থেকে বাছাই করে বের করে নিয়ে আসি। এই জন্য অনেক সময় দেখা যায় প্রশ্নকর্তাদের সাথে আমার মেন্টালিটি মিলে যায়। আমি এটা দেখে মাঝে মাঝে অভিভূত হই, আবার অভিভূত হইও না, কারণ এটা সাপোজ টু বি যেভাবে চিন্তা করার কথা। তো এই যুগটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিজমের যুগ। এই যুগটার সময় সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়, যেহেতু আবিষ্কার শুরু হয়, আবিষ্কারের সাথে সাথে এই জিনিসগুলো চলে আসে। এখন যখন আবিষ্কার আসে সমাজে পরিবর্তন আসে, এবং পরিবর্তন আসলে তখন একটা শ্রেণীর মানুষ লেগে যায় সমাজে খুব থুকতে। যেমন বাংলাদেশে এখন একটা হিউজ পরিবর্তন চলতেছে, আপনি ফেসবুকে যদি যান তাহলে দেখবেন সবাই সবার সমালোচনা করতেছে। আপনি ফেসবুক স্ট্যাটাস পড়বেন তাহলে দেখবেন এ ওর সমালোচনা করতেছে, ও ওর সমালোচনা করতেছে। মনে করেন কথার কথা বিল গেটস আর মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ হলো, তো একটা শ্রেণীর লোক তারা হচ্ছে সমালোচনা করা শুরু করবে বিল গেটস এবং মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ কি ইন্ডিকেট করে। আবার আরেকটা শ্রেণীর লোক দেখবেন যারা ওই বিল গেটস আর মেলিন্ডা গেটসের ডিভোর্সকে সমালোচনা করছে, তাদের আবার সমালোচনা করতেছে।
মানে জিনিসটা সমালোচনার উপর সমালোচনা চলতেছে। এই যুগটাতে সর্বপ্রথম এই যে সমালোচনা, ইংল্যান্ডের মানুষ সমালোচনা শিখছে, ক্রিটিসিজম, যেটাকে আমরা বলি ক্রিটিক। আপনারা লেকচার 1 এবং লেকচার 2 যদি করেন, সেখানে আমি একটা সাহিত্যিককেও আমি কখনো বলি নাই যে সে একজন ফেমাস ক্রিটিক, আমি কথাটা বলি নাই। আমি বলছি সে আইদার একজন প্রোজ রাইটার অথবা নোবেলিস্ট অথবা এসেইস্ট, এই ধরনের বলছি, কিন্তু কাউকে আমি ক্রিটিক বলি নাই। এই লেকচারে আপনি এসে সর্বপ্রথম একটা পাবেন যাদেরকে বলা হয় ক্রিটিক, ঠিক আছে? এবং এইখানে কিছু বিখ্যাত নেম আছে যাদেরকে আমাদের জানা দরকার। সো আমরা তাদের সম্পর্কে জানবো। তাহলে আমরা এই লেকচার থেকে কমেডি অফ ম্যানার্স কারা কারা রচনা করেছেন তাদের দিকে ফোকাস করবো। আমরা এখানে খেয়াল করবো কারা কারা ক্রিটিক ছিলেন সেটার দিকে ফোকাস করবো। আর হচ্ছে আমরা এই যুগের কিছু বিখ্যাত, এটাকে কি বলবো, কবি অ্যাজ ইউজুয়াল আছেন, তো তাদের কথা আমরা স্মরণ করবো। আফসানা আপু জিজ্ঞেস করেছেন ক্রিটিক আর স্যাটায়ার কি এক? না, ক্রিটিক আর স্যাটায়ার এক না। ক্রিটিক আর স্যাটায়ার হচ্ছে হাস্যরসাত্মক, পানি ভাবে দিতে হয়। ক্রিটিক সিরিয়াস টাইপ অফ রাইটিং, সমালোচনা করবেন যে উনি এটা কিভাবে বলেন, ঠিক আছে, বা ওটা সমালোচনা করে বলবে। যেমন এই যুগে একজন লেখক আছেন, আপনাদেরকে আমি বলবো, যিনি শেক্সপিয়ারকে তুলনা করে দিয়েছেন, ঠিক আছে, বলছে শেক্সপিয়ারের লেখা নাকি হাবি জাবি ফালতু লেখা, এরকমও বলছেন। এটা হচ্ছে ক্রিটিক, ওকে। আর স্যাটায়ার হচ্ছে যে আপনার স্যাটায়ার কি, স্যাটায়ার হচ্ছে যে আপনার মনে করেন যে কোন একটা কিছুকে আপনি ইন্ডিকেট করলেন, সমাজের একটা খারাপ দিক যেটাকে আপনি হাস্যরসাত্মক ভাবে তুলে ধরলেন, ঠিক আছে, সেটা হচ্ছে স্যাটায়ার, ওকে। তাহলে এখন আমরা যাই এই যে কমেডি অফ ম্যানার্সে চলে আসছি। সো কমেডি অফ ম্যানার্স কি? কমেডি অফ ম্যানার্স হচ্ছে যেখানে সামাজিক আচার আচরণের ইয়েগুলা, এটাকে কি বলবো, ফ্লস গুলা, লিমিটেশনস গুলাকে নিয়ে যখন রচনা করা হতো সেটাকে বলা হতো কমেডি অফ ম্যানার্স, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে চলে যাই পরের অংশে। এখানে বিখ্যাত রাইটারদের একটা লিস্ট দেওয়া আছে। এখানে আপনাদেরকে আমি একটু বিখ্যাত রাইটারদের নামগুলো দাগ দিয়ে দিই। জন বানিয়ান, জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রিভ, এই তিনজন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা আপনাদের মতো দেখতে পারেন। এবার চলে যাই এখানে। আচ্ছা, এটা কার ইয়াতে আসলাম? এটা তো আমার এখানে, দেখেন তো দেখি অবস্থাটা। এটা দেখা যাচ্ছে না কেন? আমি একটু স্লাইডটা স্টপ করে আবার শেয়ার করতেছি। আচ্ছা হ্যাঁ, উপরে নাম আছে তো জানি, ওখানে আমার এখানে কেন জানি কোনো কিছু লোড হচ্ছিল না, আমার এখানে কিছু দেখা যাচ্ছিল না, তো সামান্য কোনো একটা কারণে গ্লিচ টিচ হতে পারে আর কি। আমরা আসছি এখন স্যামুয়েল বাটলারে। তো স্যামুয়েল বাটলার সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, স্যামুয়েল বাটলার সম্পর্কে বলতে হবে যে উনি হচ্ছে এপিক লিখেছিলেন, ঠিক আছে, এপিক লিখেছিলেন, এই জন্যই উনি বিখ্যাত। আর কোনো কাহিনী নাই, আপনার এখান থেকে কোটস, ফেমাস ওয়ার্ড কোনো কিছুই আমি করতে রিকমেন্ড করবো না, শুধু নাম জেনে রাখেন স্যামুয়েল বাটলার হচ্ছে এই যুগের একজন লেখক, শেষ, আর কোনো কিছু দরকার নেই, ওকে, শেষ। আমরা চলে যাবো তারপরেটাই। স্যামুয়েল বাটলার তো ইম্পর্টেন্ট, আমরা স্যামুয়েল বাটলার স্কিপ করবো। আপনাদের জন্য একটা পোল কোশ্চেন দেখি, একটা কোরিয়ান পোল কোশ্চেন রেখেছে আজকে আপনাদের জন্য, দেখি উত্তর করেন। এরহন এটা কার লেখা? এটা হলো স্যামুয়েল বাটলারের লেখা, আমি আপনাদেরকে বলে দিলাম। স্যামুয়েল বাটলার আমরা স্কিপ করে যাচ্ছি, আমি পোল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। সবাই উত্তর করেছেন আশা করি। ক্লোজিং দ্য পোল কোশ্চেন। এখানে 100% সঠিক উত্তর আছে, এটা একটা রেকর্ড। আপনারা 100% সঠিক উত্তর করেছেন ক্লাসের সবাই, ঠিক আছে। সো আমি উত্তর দাগ দিয়ে দিই স্যামুয়েল বাটলার। স্যামুয়েল বাটলার স্কিপ করে যাচ্ছি আমরা, এগুলো আনসার দাগ দিয়ে দিব। আচ্ছা, তারপরটাই চলে যাই আমরা। তারপরটা হচ্ছে জন বানিয়ান। দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, জন বানিয়ান ইজ ইম্পর্টেন্ট। আমি এখানে একটু ফ্রেজটা দিয়ে দিই, ঠিক আছে। এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক, বা আপনি যদি বলেন প্রোজ রাইটার, তাহলে সে হচ্ছে আপনার এই জন বানিয়ান, ওকে। সো জন বানিয়ান থেকে কোনটা ইম্পর্টেন্ট? ফেমাস ওয়ার্ক পিলগ্রিমস প্রোগ্রেস, এটা জানলেই হবে, আর আপনার কোনটা না জানলেও চলবে, কোনো অসুবিধা নেই। এন্ড পিলগ্রিমস প্রোগ্রেস কেন ইম্পর্টেন্ট? পিলগ্রিম মানে বুঝেন, পিলগ্রিম মানে হচ্ছে হজে যায় না মানুষজন, আমরা হজে যাই না, হজকে ইংরেজিতে বলা হয় পিলগ্রিম, মানে হচ্ছে খোদার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে কোথাও যাত্রা করা, কোন পবিত্র স্থানে গমন, তীর্থযাত্রা, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে পিলগ্রিম। পিলগ্রিমস প্রোগ্রেস হচ্ছে একটা ক্রিশ্চিয়ানিটি বেসড রাইটিং, যেখানে এই ব্যক্তি জন বানিয়ান তিনি হচ্ছে মূলত এই একটা মানে কি বলবো, একজনের এই তীর্থযাত্রার কাহিনীকে অবলম্বন করে তিনি ক্রিশ্চিয়ান এলিমেন্ট এবং মানুষের ফেইথ এবং বিলিফের বিষয়গুলোকে তুলে আনছেন। কথা বুঝাইতে পারছি? এই জন্য হচ্ছে এটা ইম্পর্টেন্ট। অনেকে বাইবেলের পরে, যারা ক্রিশ্চিয়ান আছেন তারা অনেকে বাইবেলের পরে এই পিলগ্রিমস প্রোগ্রেস অনেক গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক আছে, এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা চলে যাচ্ছি তারপরটা, সেগুলো আনসার দাগ দিয়ে দিব। আমরা তারপরটা যাই। এখানে আছে পিলগ্রিমস প্রোগ্রেসের সামারি দেওয়া আছে, আপনারা সুন্দর মতো পড়লে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে সামারি বলে দিচ্ছি, ঠিক আছে। ইটস অ্যাবাউট ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্ট ধর্ম অবলম্বনের রচনা। তারপরটাই চলে যাই আমরা চলে যাব জন ড্রাইডেন। জন ড্রাইডেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন ড্রাইডেন কেন ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে বলাটা আগে জরুরি। জন ড্রাইডেন হচ্ছে একজন ক্রিটিক, তিনি হচ্ছে সর্বপ্রথম কোনো কিছু ক্রিটিসিজম করা শুরু করেছেন। যেমন জন ড্রাইডেন, আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম যে একজন ব্যক্তি আছেন যিনি হচ্ছে আপনার শেক্সপিয়ারকে সমালোচনা করে ধুয়ে দিয়েছিল, মনে আছে? আমি আপনাদেরকে বলতেছিলাম, আপনাদের কার কার মনে আছে কথাটা আমি বলেছিলাম যে একজন ব্যক্তি শেক্সপিয়ারকে সমালোচনা করে ধুয়ে দিয়েছিল? এই জন ড্রাইডেন হচ্ছে সেই ব্যক্তি। জন ড্রাইডেন শেক্সপিয়ারের একটা নাটক আছে না, আপনাদের মনে আছে, এ মিডসামার্স নাইট ড্রিম? আমি সংক্ষেপে লিখলাম, এ মিডসামার্স নাইট ড্রিম একটা নাটক আছে, আপনাদের কি মনে আছে শেক্সপিয়ারের? হ্যাঁ, এ মিডসামার্স নাইট ড্রিম কি ধরনের রচনা? এটা কি কমেডি না ট্র্যাজেডি বলেন তো? এটা কি কমেডি নাকি ট্র্যাজেডি? এটা একটা কমেডি ছিল। তো জন ড্রাইডেন শেক্সপিয়ারের মিডসামার্স নাইট ড্রিম পড়ে বলছিল যে এটা হচ্ছে ইনসিপিড রিডিকুলাস প্লে দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ, মানে এত ফালতু
নাটক আমি আমার জীবনে কোনদিন দ্বিতীয়বার করিনি। এই জন ড্রাইডেন হচ্ছে সেই ব্যক্তি এইভাবে সমালোচনা করছে শেক্সপিয়ারের। এখন শেক্সপিয়ারকে আমরা বলি গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম। এখন কেউ যদি এসে শেক্সপিয়ারকে সমালোচনা করে, তা আপনার আবার খুব ভালো মতো তাকে ইচ্ছা করে কিনা, কে ভাই তুমি সমালোচনা করতেছো শেক্সপিয়ারের, তোমার প্রোফাইলটা থাকা দরকার নাকি? তখন আমাদের বাংলাদেশ হইলে তারা ধরে দিত ফালতু লোক কোথাকার, তুমি এসে শেক্সপিয়ারের সমালোচনা করো, তুমি শেক্সপিয়ারের চুলের সমানো না, এইসব কথা কথা বলতো বাঙালিরা। কিন্তু ইংল্যান্ডের মানুষজন আমাদের বাঙালিদের মতো উদ্ধত না, তারা সমালোচনাকে পাত্তা দেয়, এই জন্য তারা ভদ্রলোক। আমি কি বুঝাতে চাইছি বুঝছেন? ওরা সমালোচনা সহ্য করে, ওরা সমালোচনা শুনে আরেকজনের সমালোচনা করে না। দে টেক ক্রিটিসিজমস ওপেনলি এন্ড ক্লিয়ারলি। এবং এই জন্যই তারা এই জন ড্রাইডেনকে বলে হচ্ছে ফাদার, যে লিখছে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। ইংল্যান্ডের মানুষজন এই জন ড্রাইডেনকে বলা হয়, জন ড্রাইডেনকে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। ঠিক আছে, ওকে। টেম্পেস্ট নিয়ে সমালোচনা করছিল, রাইট? টেম্পেস্ট নিয়ে সমালোচনা করছে, তারপরে হচ্ছে ওথেলো নিয়ে সমালোচনা করছে, মিডসামার্স নাইট ড্রিম নিয়ে সমালোচনা করছে, সবগুলা কি নিয়ে সমালোচনা করছে? আপনি যে বলছেন না যে টেম্পেস্ট নিয়ে সমালোচনা করছিল ভাইয়া, এই টেম্পেস্ট নিয়ে সমালোচনা করে সে একটা মানে লেখা লিখছে, যেটা হচ্ছে এনচার্টেড আইল্যান্ড। আমি দেখি এটার নামটা আছে নাকি, এটার নামটা নাই। এই টেম্পেস্টকে নিয়ে সমালোচনা করে সে লিখছিল দা এনচান্টেড আইল্যান্ড, এটা লিখছিল সে। ঠিক আছে, এটা হচ্ছে জন ড্রাইডেন, এই জন ড্রাইডেনের লেখা। ঠিক আছে, এগুলো হচ্ছে তার কিছু লেখা। তো জন ড্রাইডেন থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের এতগুলো মনে রাখতে পারলেও আমরা চলে যাব একটাতে, সেটা হচ্ছে অল ফর লাভ। দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। এই যে মাঝখানে যেটা লেখা আছে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, মনে থাকবে? এখন আপনি বলতে পারেন ভাইয়া এই অল ফর লাভ জিনিসটা কি নিয়ে রচনা? ভাইয়া অল ফর লাভ জিনিসটা হচ্ছে, আপনারা কি কেউ ক্লিওপেট্রার নাম শুনেছেন? বলেন তো। ক্লিওপেট্রা কোথাকার রানী ছিল? মিশরের রানী ছিল। এই মিশরের রানী ক্লিওপেট্রার সাথে একজনের প্রেম ছিল, কার? অ্যান্টোনিওর প্রেম ছিল, রাইট? অ্যান্টোনি এবং ক্লিওপেট্রা। আমরা জানি যে জর্জ বার্নার্ড শর একটা নাটক আছে অ্যান্টোনি এবং ক্লিওপেট্রা। ঠিক আছে, তো ওই নাটক, ওই যে তাদের যে মার্ক অ্যান্টোনি এবং যে ক্লিওপেট্রার যে লাভ কাহিনী, সেটাই হচ্ছে আপনার এই অল ফর লাভের সামারি। আমি লিখে দিই এখানে, ক্লিওপেট্রা এটা পরে দেওয়া আছে, এন্ড অ্যান্টোনি। ওকে, তাদের এই প্রেম কাহিনী হচ্ছে অল ফর লাভের মূল বৈশিষ্ট্য। এটার জন্য উনি মূলত সবচেয়ে বেশি বিখ্যাত। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি তার পরেরটায়। তাহলে দেখেন এখানে প্রশ্ন করেছে হু রোট অল ফর লাভ। উত্তর করেন। ওকে, তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি আর 10 সেকেন্ড। 5 4 3, ক্লোজ করে দিলাম। রেজাল্ট শেয়ার করি। আপনারা 98% সঠিক উত্তর করেছেন, দুইজন দিয়ে 2% দিয়েছেন বুকিচুকি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে জন ড্রাইডেন। ফাইন, তারপরটাই যাই। এই যে অল ফর লাভের সামারি দেওয়া আছে, যে অ্যান্টোনি ক্লিওপেট্রার কাহিনী, প্রেম কাহিনী দেওয়া আছে, আপনারা সামারিটা চাইলে করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই তারপরটাই। তারপরে আমরা এখন চলে যাব জন লক। তো জন লক একজন বিখ্যাত ব্যক্তি, উনি অনেক কিছু রচনা করেছেন, কিন্তু ওনার দিকে আমাদের তেমন কোনো ইন্টারেস্ট নাই। আপনাদের যাদের যাদের ইন্টারেস্ট আছে আপনারা চাইলে পড়তে পারেন, জন লক নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই। উনি একজন বিখ্যাত ব্যক্তি, উনি অনেক জ্ঞানমূলক লেখা লিখেছেন, আপনারা পড়ে নেবেন ওনার জ্ঞানমূলক লেখাগুলো। ঠিক আছে, ওকে, বুঝছেন তো আমি কি মিন করছি? আশা করি বুঝছেন। পরের স্লাইডে চলে যাচ্ছি। উইলিয়াম ওয়াইচেরলি, উনি একজন বিখ্যাত ব্যক্তি, উনি অনেক কিছু লিখেছেন, আপনারা দেখবেন, দরকার নেই এত কিছু, এগুলো দেখার দরকার নেই। থমাস ওয়াটওয়ে, উনি দেখতে পারেন, এখান থেকে শুধু ফেমাস ওয়ার্ড দা অরফান দেখবেন, ভালো লাগবে না কিছু, শেষ। ওকে, এগুলো এই যে এক্স দিয়ে দিচ্ছে, এগুলো স্কিপ। ঠিক আছে, এগুলো স্কিপ, যেগুলো দাগ দিব ওগুলো ভালো মতো বলবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাই। স্লাইডে কত কিছু থাকে সব, স্যার ভেনবর্গ বাদ। তারপরে এই যে এগুলো অ্যানসার আমি দাগ দিয়ে দিব না, এগুলো খালি অ্যানসারগুলো একটু শেষের দিকে যে কোশ্চেনগুলো থাকবে এগুলো একটু দেখে নেবেন, শেষ। অত টাইম দেওয়ার দরকার নেই এগুলোতে, এগুলো স্কিপ। আমরা এখন চলে আসছি উইলিয়াম কনগ্রিভ, এটা ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিচ্ছি। উইলিয়াম কনগ্রিভ ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। অনেকেই মনে খুশি হয়ে গেছে যে ভাইয়া কতগুলো পাতা বাদ দিয়ে দিল, কত খুশি না? আবার অনেকে মনে মন খারাপ করতেছেন, ভাই এগুলো বলে না কেন? আমি এগুলো বলি না, তার কারণ হচ্ছে ভাই এগুলো করে লাভ নেই। আপনি এগুলা যত মাথার মধ্যে নিবেন আমার মনে হয় তত লোড বাড়বে। ধরেন এরকম আমরা টোটাল লিটারেচারে এইভাবে করে আমরা প্রায় চাইলে 400 থেকে 500 রাইটার স্কিপ করতে পারি। এই 400-500 রাইটার থেকে মনে করেন একটা প্রশ্ন আসলো, কথার কথা একটা আসলো, যে আমার 100টা প্রশ্নের একটা প্রশ্ন আসে এই 400-500 রাইটার থেকে, আমার ওই একটা প্রশ্নের জন্য এত প্যারা নেওয়ার দরকার আছে? আপনার যদি জানার ইচ্ছা থাকে গুগল করে দেখে নেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। এবার চলে যাই আমরা উইলিয়াম কনগ্রিভে। উইলিয়াম কনগ্রিভ থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নাটকটা। এই নাটকটা কেন দরকার আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম যে এই যুগের একটা অন্যতম ইয়ে হচ্ছে কমেডি অফ ম্যানার্স। ঠিক আছে, কমেডি অফ ম্যানার্স। তো কমেডি অফ ম্যানার্স আপনারা খুব ভালো মতো পড়বেন। এই কমেডি অফ ম্যানার্স এর মধ্যে কি হয়, আচ্ছা আমি আপনাদেরকে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর সামারিটা বলি। হ্যাঁ, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর সামারি জিনিসটা কি? ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নাটকটা হচ্ছে বেসিক্যালি তখনকার যুগে মানুষের মধ্যে মানে প্রেমের সম্পর্ক এবং বিয়ের পরের হারাম প্রেমের সম্পর্ক তার উপর ভিত্তি করে রচনা করা। এখানে মানে আপনার ধরেন নরনারীর মধ্যে যে ধরনের সম্পর্ক, মানে এক ধরনের এটাকে কি বলি আমরা আমরা আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমি এটাকে বলি স্যাংশনড লাভ। স্যাংশনড লাভ বুঝেন? মানে যেই ভালোবাসা আসলে সমাজের চোখে মানে ভালো মতো দেখে না, যেই ভালোবাসা। ঠিক আছে, হ্যাঁ, তো সেই রকম ভালোবাসার
কিছু জিনিস, কাহিনী এবং তার সাথে সম্পর্কীয় আর স্যাংশন লাভ, সোশ্যালি স্যাংশন লাভ ছাড়াও আরো কিছু এলিমেন্ট আছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে যে মানুষের মধ্যে এটাকে আমরা বলি ইংরেজিতে ডিসিটফুল নেচার। ডিসিট মানে হচ্ছে ধোঁকা দেওয়া, ঠিক আছে? এই ডিসিটফুল নেচার কিভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে, তারপরে হচ্ছে ধরেন সমাজের আপার ক্লাস কিভাবে লোয়ার ক্লাসকে রিডিকিউল করে এবং সমাজের লোয়ার ক্লাস কিভাবে আপার ক্লাসকে রিডিকিউল করে। কথার কথা, ইংল্যান্ডের মানে আপনারা যদি ইংলিশ মুভি টুভি দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে ইংল্যান্ডের আপার ক্লাস হচ্ছে লোয়ার ক্লাসের অনেক আচার আচরণ চাল চলন দেখে তারা হচ্ছে মানে নাকশিট খায়, ঠিক আছে? ইংরেজরা কিন্তু এটিকেটস এবং কার্টিজিতে অনেক সফিস্টিকেটেড। আপনি মনে করেন চা খাই না আমরা, আমরা তো মনে করেন কিছু কিছু শিখছি, যেমন চা খাওয়ার সময় শব্দ হইলে সেটা একটা হাস্যকর ব্যাপার, আমরা এরকম অনেকে শিখছি না। তারপরে কাঁটা চামচ দিয়ে খাওয়ার সময় যদি শব্দ হয় সেটা একটা হাস্যকর ব্যাপার, আমরা শিখছি না এগুলা। এরকম ইংল্যান্ডে অনেক ধরনের জিনিসপত্র আছে, ঠিক আছে? এখন মনে করেন আপনি গেলেন, যা দেখলেন কেউ ছপাক ছপাক করে চুমুক বাইরা চা খাইতেছে, এটা দেখে যদি আপনার হাসি আসে, এটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স এর অন্তর্ভুক্ত একটা অংশ হতে পারে। এবার আমি বুঝতে পারছি কথাটা কি, কমেডি অফ ম্যানার্স জিনিসটা কি, কিভাবে হয়, ওয়েব দ্য ওয়ার্ল্ড কি ধরনের কমেডি দেখাইছে। তারপরে যেমন একটা উদাহরণ হচ্ছে ছেলেরা মেয়েদের ড্রেস পরা, মেয়েরা ছেলেদের ড্রেস পরা, এই ধরনের। বাই দা ওয়ে, আপনাদেরকে একটা জিনিস বলি, এখন তো মনে করেন মেয়েরাও শার্ট প্যান্ট করতে পারে, জিন্স পরতে পারে, রাইট? আমরা জানি যে ওয়েস্টার্ন ড্রেস বলি আমরা এটাকে, যে ইংল্যান্ডের মানুষজন, ইংল্যান্ডের ছেলে মেয়েরা একই ড্রেস পরার সময় জিন্স টপস এগুলো ছেলে এবং মেয়ে উভয়ের পোশাক। এই যুগে আমরা এখন যে যুগটার কথা বলতেছি, এই যুগে কিন্তু ইংল্যান্ডের মেয়েরা ছেলেদের পোশাক পরতো না। ডিড ইউ নো দিস? যে কখন থেকে ছেলে এবং মেয়েদের ড্রেস এক হওয়া শুরু হলো এন্ড হাউ ইট বিগান? আপনারা কেউ কি জানেন? দেখি এখানে কেউ জানেন কিনা? আপনি যদি এই যুগের লিটারেচার পড়তে যান তাহলে দেখবেন ইংল্যান্ডের মেয়েরা গাউন পরতেছে, দে ওয়্যার গাউনস, ওকে, দে ডোন্ট ওয়্যার প্যান্ট শার্টস অর সামথিং লাইক দিস, ঠিক আছে? শিল্প বিপ্লবের পর থেকে না। আচ্ছা, স্টোরিটা হচ্ছে এরকম, পৃথিবীতে যখন বিশ্বযুদ্ধ আসে, এটা আরো অনেক পরের, এটা হচ্ছে ইন দা 20th সেঞ্চুরি, ফেমিনিজমের ইভলভ যখন হয়, ঠিক আছে? যখন বিশ্বযুদ্ধ হয়, বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশিরভাগ পুরুষরা, ইউরোপে বেশিরভাগ পুরুষরা যুদ্ধে চলে যায়। যুদ্ধে চলে যাওয়ার কারণে তখন হচ্ছে মানে শহরে তো পুরুষ নাই, তারা তো সারা পৃথিবী ছড়াই গেছে, রাইট? তো এই জন্য শহরে হচ্ছে পুরুষের অভাব, তো এই জন্য মেয়েরা বাধ্য হয়ে পুরুষদের কাজগুলা আগায় আসে। যেমন ধরেন গাড়ি চালানো, তারপরে যেমন পেট্রোল পাম্পে ডিউটি দেওয়া, সিকিউরিটি গার্ডের ডিউটি দেওয়া, অ্যাম্বুলেন্স চালানো, হাসপাতাল পরিচালনা করা, যেগুলো আগে পুরুষরা করতো সেগুলো এখন মেয়েরা ইনভলভ হয়েছে। মেয়েরা এটাতে ইনভলভ হওয়ার পর তারা দেখে যে মানে এটা তো এমন কোনো কাজ না যেটা মেয়েরা পারে না। মেন এন্ড উইমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক। এতদিন পর্যন্ত পুরুষ মানুষ আমাদেরকে আসলে বুঝুন বাজুন দিত, তুমি কিসের গাড়ি চালাবা, গাড়ি তুমি মেয়ে মানুষের গাড়ি চালাতে পারবা, তুমি জানো গাড়ি চালানো কি জিনিস, এসব করে মেয়ে মানুষের বুঝুন বাজুন দিয়ে বাসার মধ্যে রেখে দিছে, আর হচ্ছে তারা গিয়ে হচ্ছে এসব কাজকর্ম করছে। এখন যখন মেয়ে গাড়ি চালায় দেখে, আরে ভাই এটা তো আসলে কিছু কাজ না, আমার এতদিন ধরে ঠকাইছে, এই কাজ তো আমিও পারি, আমি কেন পারবো না? তখন মেয়েরা বুঝতে পারলো আসলে ছেলে এবং মেয়ের মধ্যে কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে ম্যান এন্ড উইমেন ইকুয়াল, এই যে একটা বিলিফ তাদের মনের মধ্যে জন্ম নিল, সেটাকে বলে ফেমিনিজম। দ্যাট ইজ কল্ড ফেমিনিজম। ম্যান এন্ড উইমেন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড উইমেন। দিস বিলিফ, দিস আইডিওলজি ইজ কল্ড ফেমিনিজম। এইভাবে হচ্ছে ফেমিনিজমের আজকালকার যুগে আমরা ফেমিনিজমকে একটা ভিন্ন ধারায় নিয়ে গেছি। ফেমিনিজমের একটা এই যে ইকরাম ভাই বলতেছে আর সর্বনাশ শুরু হইলো, ঠিক আছে? না, সর্বনাশটা ওখানে হয়নি। সর্বনাশটা শুরু হয়েছে যখন আমরা ফেমিনিজমকে আমাদের কনভেনশনের সাথে মিলাই ফেলতে গেছি। কিরকম দেখেন, ফেমিনিজম বলতে আপনি তসলিমা নাসরিন বুঝেন? তসলিমা নাসরিন একজন থার্ড ক্লাস রাইটার। ফেমিনিজম একটা গ্রেট কনসেপ্ট, ফেমিনিজমের সাথে তসলিমা নাসরিনকে আনতে যাবেন না, ঠিক আছে? ফেমিনিজম ইজ এ ভেরি গুড কনসেপ্ট, আই সাপোর্ট ফেমিনিজম, এন্ড ইফ ইউ আর এ মুসলিম ইউ শুড সাপোর্ট ফেমিনিজম, ইউ শুড সাপোর্ট ফেমিনিজম ইফ ইউ আর এ মুসলিম। তসলিমা নাসরিনের মতো লেখকরা হচ্ছে চিপ লেখক, যারা হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য হচ্ছে ফেমিনিস্ট রাইটার হওয়ার চেষ্টা করে, এরা হচ্ছে বন্ধ ফেমিনিস্ট। আপনি অরিজিনাল ফেমিনিস্ট যারা, দে আর অ্যাকচুয়ালি ভেরি মাচ মানে স্ট্রিক্ট টু দেয়ার আইডিওলজি, এসব হচ্ছে আপনি খালি চিপদের দিকে দেখে মানে এটাকে কি বলবো, মানে চিপদেরকে দিয়ে আপনি ইন্ডিকেট করবেন না, লুক এট দ্য গ্রেট সাইড, ঠিক আছে? ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, তো যখন ফেমিনিজমের যখন সাপোর্ট শুরু হয়, যখন ফেমিনিজমের সাপোর্ট শুরু হয়, তো তখন উইমেনরা, একটা শ্রেণীর উইমেন, তারা ম্যানদেরকে এই মেসেজটা পৌঁছায় দিতে চায় যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড উইমেন। এবং এইটা প্রকাশ করার জন্য তারা সর্বপ্রথম যে ম্যান এন্ড উইমেনের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে তাদের ক্লোথসের মধ্যে কেন পার্থক্য থাকে। এই জন্য উইমেন স্টার্টেড ওয়ারিং মেন্স ক্লোথস লাইক শার্টস, প্যান্টস, জিন্স এটসেট্রা। এবার বুঝছেন কিভাবে জিনিসটা আসছে এন্ড হাউ ইট অরিজিনেটেড? দিস ইজ হাউ ইট অরিজিনেটেড। এখনকার আমরা যে নিউ ক্লাসিক্যাল যুগে যে লেখা পড়তেছি, ঠিক আছে, এই লেখাতে আপনার ফেমিনিজম আপনি খুঁজে পাবেন না, এখানে কোনো ফেমিনিজম নেই, ঠিক আছে? ওকে, একজন প্রশ্ন করেছেন ফেরদৌস মোহাম্মদ, হু ক্যান বি অ্যান এক্সাম্পল অফ ফেমিনিস্ট ইন বাংলাদেশ? আমি এটা বলবো না, এটা পারসন টু পারসন ভেরি করে, আপনারা যে যার মতো যাকে তাকে মনে করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাই, এখানে এগুলো আনসার আমি দাগ দিয়ে দিব, আপলোড দিয়ে দিব, আমি তারপর একটা চলে যাচ্ছি। উইলিয়াম কনগ্রিভ সম্পর্কে বললাম, আমরা এখন চলে আসি অগাস্টান যুগ। অগাস্টান যুগ আগের যুগটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যুগে আমরা একটু দেখবো অগাস্টান পিরিয়ডের বিষয়টা কি। অগাস্টান যুগটাকে বলা হয় এজ অফ পোপ। এজ অফ পোপ বলতে এটা কোন পোপ ভাইয়া? এটা হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপকে বলা হয়, আলেকজান্ডার পোপ হচ্ছে এই যুগের সবচেয়ে প্রধান লেখক, এই জন্য আলেকজান্ডার পোপ অনুযায়ী নামকরণ করা হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, রেস্টোরেশন পিরিয়ডে একটা কথা বলতে ভুলে গেছি, আমার এই মাত্র মনে পড়লো, আমাদের রেস্টোরেশন পিরিয়ডের একজন লেখকের নাম ওখানে দেওয়া নাই, সেটা হচ্ছে জন মিল্টন। আপনাদেরকে জন মিল্টন পড়তে হবে, এটা আমি অ্যাড করবো। ইউ উইল হ্যাভ টু অ্যাড
জন মিল্টন হিয়ার। জন মিল্টন পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 3 স্টার দিচ্ছি। জন মিল্টনের একটা বিখ্যাত লেখা প্যারাডাইস লস্ট। আরেকটা বিখ্যাত লেখা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, আচ্ছা, সো এখানে একটু এখানে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইন করতে হবে। এটা একটা সিরিজ। প্যারাডাইস লস্ট কি ওখানে পড়ছেন, ঠিক আছে। এখানে রেনেসাতে পড়ছেন মিল্টনকে আপনি ইয়াতেও ইনক্লুড করতে পারেন, এই রেস্টোরেশনে ইনক্লুড করতে পারেন। মিল্টনের লেখাটা এই যুগের সাথেও যায়। এখন আমি আপনাদেরকে, হ্যাঁ আমি বুঝছি আপনারা পড়ছেন, এটা এই যুগেও আসে। শুনেন, সালগুলা তো এরকম, কিন্তু মানে মাঝে মাঝে কিছু কিছু লেখক দুই যুগের মাঝখানে চলে আসছে, তারা এই যুগেও পড়ে ওই যুগেও পড়ে। কথা বুঝতে পারছি? এই জন্য জন মিল্টনকে এই যুগেও পড়তে হবে। এখন আমি একটু জন মিল্টনের এই প্যারাডাইস লস্টের কাহিনীটা বলি। অ্যাডাম এবং ইভের কাহিনী পড়ছিলেন না, মনে আছে? অ্যাডাম এবং ইভ, আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাহিনী, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাহিনী, সেই স্বর্গ থেকে তারা কিভাবে চলে আসে। তো ওখানে হচ্ছে শয়তান হচ্ছে সাপের বেশে যায়, ঠিক আছে। সাপকে ইংরেজিতে বলা হয় সার্পেন্ট। তো এই সার্পেন্ট দেখে সার্পেন্ট আইসা হচ্ছে ইভের কাছে বলে, ইভ তুমি তো অনেক সুন্দর, অনেক এইসব শুনে তুই না ইভ কইটা যায়, ঠিক আছে। তোমার সাপ বলে, পারলে এই আপেলটা খাইয়া দেখাও দেখি। তখন এইসব কথা শুই না কইটা ইভ হচ্ছে আপেল খাইতে যায়। তো আপেল খাইতে যাওয়ার পর তারপরে কি হয় এটা আপনারা সবই জানেন। এইভাবে তারা যে প্যারাডাইস বা হচ্ছে তারা যে বেহেশত হারাইলো, সেটার কাহিনী হচ্ছে প্যারাডাইস লস্ট। আর তারপরে সিকুয়েল হচ্ছে প্যারাডাইস রিগেইন। এবার বুঝতে পারছি? সো মিল্টনটা এখানে একটু মাথায় রাখা দরকার। আচ্ছা, আমরা চলে যাই একটু তারপরে আলেকজান্ডার পোপে। আলেকজান্ডার পোপের বিখ্যাত রচনা কি কে বলতে পারবেন দেখি এখানে? দেখি, এটা সবার মুখস্থ থাকা উচিত, বলেন সবাই। আলেকজান্ডার পোপ কোন রচনার জন্য বিখ্যাত? হোয়াট ইজ দ্য ম্যাগনাম ওপাস? কে বলতে পারবেন? দ্য রেপ অফ দ্য ল। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই যে আপনারা বললেন রেপ অফ দ্য ল, লক মানে হচ্ছে চুলের গোছা, বা বেনি বলতে পারেন, বেনি, বুঝছেন? বেনি। রেপ অফ দ্য লকের কাহিনীটা বলি। হ্যাঁ, বেলিন্ডা নামে একটা মেয়ে থাকে, খুব সুন্দর, বেলিন্ডা তার নাম, ঠিক আছে। বেলিন্ডা মেয়েটা অনেক সুন্দর। ব্যারন নামে একটা ছেলে আছে। এই ব্যারন বেলিন্ডাকে দেখে প্রেমে পড়ে। ওকে, এই রেপ আর ওই রেপ সেম না, না এই রেপ আলাদা বলছি। বেরন নামে একটা ছেলে আছে, বেলিন্ডাকে দেখে অনেক প্রেমে পড়ে। তারপরে বেলিন্ডার কাছে যায়, যে প্রস্তাব দেয়, উইল ইউ ম্যারি মি। তখন বেলিন্ডা বলে যে তোর মতো লুইচ্চারে আমি বিয়ে করবো না। বেরনকে রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দেওয়ার পরে বেরনের মাথার মধ্যে উঠে রাগ, হ্যাঁ সে আমার অপমান করলো কেন। তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য করে কি, বেলিন্ডার মাথার চুলের গুছা বেনি একটা কাইটা দেখাস করে। এই কাইটা দেওয়ার ঘটনাটাই হচ্ছে রেপ অফ দ্য লক। বুঝতে পারছি কথা? কথা কি বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এইটা এখন এইটার পরে তখন বেলিন্ডা হচ্ছে বলে যে আমি এটার প্রতিশোধ চাই। তখন বেলিন্ডা সকল ছেলেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বেলিন্ডা এবং সখীগণ, বেলিন্ডাকে প্রোটেকশন দেওয়ার জন্য বডিগার্ড আছে এরিয়াল, তারা সবাই মিলে ছেলেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বেরনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এবং সেই যুদ্ধে করে বেলিন্ডা চায় তার চুল ফেরত পাইতে। ওকে, তো এই চুল ফেরত পাওয়ার কাহিনী এবং এই যে পুরো বিষয়, এটা নিয়ে একটা এপিক লিখছে। এখন নরমালি এপিক লেখা হয় বড় কোনো বীরের কাহিনী নিয়ে, বড় কোনো বীরের কাহিনী, বড় কোনো মানে মহৎ কাহিনী নিয়ে এপিক লেখা হয়। আর এখানে লিখছে চুল কাটাকাটি নিয়ে। তাহলে আপনার কাছে এই ব্যাপারটা কি হাস্যকর লাগে নাকি নরমাল লাগে বলেন? আপনার উত্তর করেন। এটা কি একটু মকিং লাগে নাকি এটাকে সিরিয়াস লাগে? সব উত্তর করবেন। এটাকে একটু মকিং লাগে, এই জন্য এটাকে বলা হয় মক এপিক। কথা বুঝতে পারছি? এই জন্য এটাকে বলা হয় মক এপিক। নরমালি একটা একটা মক এপিক, রাইট, যেখানে হচ্ছে মানে এপিককে একটু মক করা হয়েছে, এটা এক ধরনের মকিং। তো নরমালি একটা নাটক বলেন, একটা কাহিনী বলেন, ক্লাইম্যাক্স থাকে, ক্লাইম্যাক্স থেকে এটার সাডেন ফল হয়। কিন্তু এই জায়গায় এই হাস্যকর ব্যাপার স্যাপার নিয়ে যেহেতু রচনা, এই ধরনের জিনিসকে বলা হয় এন্টি ক্লাইম্যাক্স। আমি কি বুঝাইতে পারছি কথা? এটাকে কি বলা হয়? এন্টি ক্লাইম্যাক্স। তাহলে রেপ অফ দ্য লকের মধ্যে কি আছে? এটা একটা মক হেরিক এপিক, এটা একটা মক হেরিক পয়েম, এটা একটা মক এপিক, আপনি যাই বলেন না কেন, মেসেজ রিমেন্স সেইম, এটার মধ্যে এন্টি ক্লাইম্যাক্স আছে, মনে থাকবে। এই জন্য রেপ অফ দ্য লক অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে থাকবে? মনে থাকলে সবাই ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। এত কথা বলার আমাদের দরকার নেই, এত কিছু শোনার সময়ও নেই, আমরা চলে যাই তারপরে। অগাস্টাইন পিরিয়ড, ফেমাস রাইটার্স অফ অগাস্টাইন পিরিয়ড। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণকে আমি ডাক দিচ্ছি 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 3 স্টার। ওকে, ডাক দিয়ে দিলাম কিন্তু সুন্দর মতো। জোসেফ এডিসন আর স্যামুয়েল রিচার্ডসন আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আমার বিবেক বলে স্কিপ করো। ওকে, এখন আমরা চলে যাই তারপরেরটাই। আমরা এখন বলবো ড্যানিয়েল ডেফো সম্পর্কে। আমি ড্যানিয়েল ডেফোকে পছন্দ করি না পার্সোনালি। আই ডোন্ট লাইক ড্যানিয়েল ডেফো এট অল। হি ইজ ইন মাই, এটা আমার কথা না, প্রফেসর ডক্টর ফখরুল আলমের কথা। হি সেইড ড্যানিয়েল ডেফো ইজ এ কলোনিয়াল প্রোপাগান্ডিস্ট।
হি ইজ এ কলোনিয়াল প্রোপাগান্ডিস্ট, ঠিক আছে? তো হোয়াট ইজ কলোনিয়াল প্রোপাগান্ডিস্ট? ড্যানিয়েল ডেফো ইন হিজ রাইটিং অ্যাডভোকেটেড কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম কি আপনারা কি জানেন? কলোনিয়ালিজম কি? নামাজে ব্রেক দিব 2 মিনিট পরে, ড্যানিয়েল ডেফো পরে ব্রেক দিব, ঠিক আছে? ওকে, আপনারা কি কেউ জানেন এখানে কলোনিয়ালিজম কি? আমার মনে হয় আপনাদের জানা উচিত যে হোয়াট ইজ কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এগুলো কি বা ব্যাপারটা কি, উপনিবেশবাদ জিনিসটা কি? মনে করেন আমাদের বাংলা, আমাদের যে বাংলাদেশ, আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ তো মুঘলরাও শাসন করছে, ইংরেজরাও শাসন করছে। তারা মুঘলরা আসছিল মঙ্গোলিয়া থেকে, আর ইংরেজরা আসছিল ইংল্যান্ড থেকে। আমরা মুঘলদেরকে কলোনিয়ালিস্ট বলি না, কিন্তু আমরা ইংরেজদেরকে কলোনিয়ালিস্ট বলি। ওয়াই? আমার কোশ্চেনটা কি বুঝছেন? আমরা কিন্তু বলি না যে আমরা মুঘল উপনিবেশ ছিলাম, আমরা কিন্তু এই কথা বলি না, কিন্তু আমরা বলি যে আমরা ইংরেজ উপনিবেশ ছিলাম। কারণ কি? মুঘলরা কেন কলোনিয়ালিস্ট হইলো না, ইংরেজরা কেন হইলো? কলোনিয়ালিজমের বৈশিষ্ট্য হচ্ছে তারা বাইরে থেকে আসে, এসে এই জায়গায় সেটেল হয় না, এই জায়গা থেকে তারা সবকিছু নিয়ে তাদের মূল দেশেই চলে যায়। অর্থাৎ তারা এখানে থাকার চিন্তা করে না, এই অংশটাকে তাদের মূল টেরিটরি বানানোর চিন্তা করে না। মুঘলরা যখন আসছিল, মুঘলরা পুরো তাদের সেই অঞ্চল ছেড়ে এখানে আসছিল। মনে করেন আপনি যদি দেখেন সম্রাট বাবর আসছে, সম্রাট বাবরের পরে সম্রাট হুমায়ুন এখানেই ছিল, সম্রাট হুমায়ুনের পরে সম্রাট আকবর এখানেই ছিল, আকবরের পরে আসছে জাহাঙ্গীর এখানেই ছিল। তারা কেউ আবার তাদের মাতৃভূমিতে ফেরত যায় নাই। কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যখন এখানে আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পরবর্তীতে তাদের যে চট চামড়া যারা আসছিল, যে ইয়ারা, তারা যখন এখানে আসছিল, তারা এসে এখানে শাসন করছে, শাসন করে তারা কি এখানে থাকে নাই? মনে করেন ওয়ারেন হেস্টিংস এর ছেলে কি ইন্ডিয়াতে থাকছে? থাকে নাই। রানী এলিজাবেথের ছেলে মেয়ে কেউ কি ইন্ডিয়াতে থাকছে? থাকে নাই। রবার্ট ক্লাইভের ছেলে মেয়ে কেউ কি ইন্ডিয়াতে থাকছে? থাকে নাই। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সো তারা বেসিক্যালি এখানে আসছে, তারা এখান থেকে ধন সম্পদ কালেক্ট করছে, কালেক্ট করে তারা সেটেল হয়েছে কিন্তু তাদের মূল ভূমিতে, এবং এই অঞ্চলের সকল সম্পদ পাচার হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া অফ কলোনিয়ালিজম। এবং আপনি যদি সেম আইডিয়াতে আপনি যদি বিলিভ করেন, আপনি যদি তাকান, তাহলে সেম ভাবে আপনি দেখতে পাবেন পাকিস্তান পিরিয়ডে আমরা কলোনি ছিলাম। সো এই জন্য সেম আমরা বলতে পারি বাংলাদেশ হচ্ছে দুইবার কলোনি হয়েছে, একটা হচ্ছে ব্রিটিশদের কলোনি আর একটা হচ্ছে পাকিস্তানের কলোনি। কোন পাকিস্তানিকে আপনি দেখতে পাবেন না যে তারা এখানে এসে বাংলাদেশের এই অঞ্চলে এসে তারা কেউ তাদের ফ্যামিলি কিংবা ইন্ডিয়া তারা সেটেল হওয়ার চিন্তা করছে ইস্ট পাকিস্তানে। ইউ ওয়ন্ট ফাইন্ড সিঙ্গেল সোল হিয়ার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা যাই রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসো হচ্ছে তার এই কলোনিয়ালিজম ছড়াই দেওয়ার একটা মানে উপায়। এবং রবিনসন ক্রুসোতে দেখা যায়, আমি আপনাদেরকে গল্পটা কি বলবো কি বলবো না দেরি হয়ে যাবে, আমাদের সময় আছে, আমি গল্পটা যদি বলি। রবিনসন ক্রুসোতে ক্রুসো সামহাও একটা আইল্যান্ডে গিয়ে উঠে, জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সে আইল্যান্ডে যে উঠার পর সে কি করে আইল্যান্ডে অনেকদিন একা থাকে। একদিন হচ্ছে একটা লোক আসে, তার নাম হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডেকে দেখার পর সে কি করে জান, সে ফ্রাইডেকে দেখার পর সে সবার প্রথম ফ্রাইডের বুকের উপর পা দিয়ে দাঁড়ায় বলে যে আমি হচ্ছে তোমার মনিব, আজ থেকে তুমি আমার চাকর। ভাই আমি যদি ওর জায়গায় থাকতাম একটা আইল্যান্ডে একা, এবং হঠাৎ করে যদি দেখতাম একটা লোক আসছে, আমি সবার প্রথম আগে যে আনন্দে আগে আবেগে জড়াই ধরতাম, ভাই আমি অনেকদিন পর একটা মানুষ দেখছি, ভাই তুই বুকে আয়, তুই এতদিন কই ছিলি, তুই আমার জীবনের বেস্ট ফ্রেন্ড, আমি বলতাম এই কথা। আর রবিনসন ক্রুসো তার হচ্ছে ইয়ার মধ্যে এই ফ্রাইডের বুকের উপর পা দাঁড়ায় দিয়ে বলে আজ থেকে তুই আমার চাকর। এই হচ্ছে ড্যানিয়েল ডেফোর আইডিওলজি, যেটা সে রবিনসন ক্রুসোর মাধ্যমে প্রমোট করছে। এবং দিন শেষে ওই উপন্যাসটা এভাবে শেষ হয় যে রবিনসন ক্রুসো তার মাতৃভূমি ইংল্যান্ডে ফেরত আসছে, সে ওই আইল্যান্ডে হচ্ছে জনবসতি গাড়াই দিয়ে আসছে, এবং ওই আইল্যান্ড থেকে ধন সম্পদ তাকে ইংল্যান্ডে পাঠায়, সে ইংল্যান্ডে বসে বসে খায় এবং এতে সে ভালো আছে, এবং দিন শেষে সে ইংল্যান্ডে অনেক রিচ। দিস হোল আইডিওলজি ইজ অ্যাকচুয়ালি এ পারফেক্ট epitome or what should I say, এটাকে বলা যায় হচ্ছে quintessential example of colonialism. That's why I don't like Daniel Defoe. I hate him. Okay, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে কাহিনী। সো আমি যদি কখনো কন্টেন্ট বা সিলেবাস ক্রিয়েটর হইতাম, আমি জীবন জানে ড্যানিয়েল ডেফোকে সিলেবাসে রাখতাম না, কারণ যে কলোনিয়ালিস্ট তাকে প্রমোট করার কোনো মানে নেই, বুঝছেন? বরং তার প্রতি হেট্রেড ছড়ানোই উচিত। সো আমরা এখন একটা ছোট্ট নামাজের ব্রেকে যাবো 10 মিনিটের। এখন আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 5টা। ইনশাআল্লাহ আমরা 5টা 10 ব্রেক করবো, সবাই 5টা 10 ব্রেক করবো ইনশাআল্লাহ। সবাই নামাজের ব্রেকে যাচ্ছে, 5টা 10 ব্রেক করবো ইনশাআল্লাহ। ওই কাদের যে মারা গেল, ওর নাতনি তো খুবই ফাস্ট। সাই পল্লবীর সাথে সে ছবি তুলতে, সেই ছবি দিয়ে সে রাউডি বেবির গান কাভার করছে। ও আর সাইকোলজি অনেক আগে মনে হয় ইন্ডিয়া কোথাও গেছিল নাকি জানি না, কোথায় করছে। ওর ওই যে মাহি কি গানটা, মানিকে মাগে হিতে, এই গানটা করছে না, এটা গতদিন ইন্ডিয়ান পেজে দিছে ওটা, মানে ইন্ডিয়ান একটা ওই ইয়ার ট্যালেন্টেড পেজ, ওইটার মধ্যে দেখলাম ওর ভিডিও আপলোড দিছে। হ্যাঁ কি বললা? কোথায়? পাসপোর্টে? এটা কি ফাইজলামি করলাম নাকি সত্যি বললাম? কিন্তু আমার চেহারা তো ভালো হয়নি।
KHANDA কি এটা কি করতেছিস তুমি এখানে? আবার দুটো টানতেছে কি কাজ? এই ডায়েরি ফিল আপ করে দিলাম দক্ষিণ খান ঠিকানা তো নুরুল কাউসার সাইফ ব্রাদার ইন ল একটা দক্ষিণ খানের মধ্যে গ্যাপ নাই আর একটা দক্ষিণ খানের মধ্যে গ্যাপ আছে এটা একটা হচ্ছে তোমার ইয়া থেকে আসা সার্ভার থেকে আসা একটা হচ্ছে আমাদের কাছে থেকে আসা এই দুই পেজই তো না আর তো আচ্ছা পিছনে এতগুলো পেজ দিছে কেন তুমি যখন বিভিন্ন দেশে যাবা তখন সিল দেবে না এটা ও তাইলে আমার এতগুলো ফিল আপ করতে হবে না ঘুরে ঘুরে হুম আমার খুব ভালো লাগছে পাসপোর্ট হাতে পেয়ে এই যে আমি ছবি হুম কেন কাজ হইছে হুম কেন আমারটা দেখি ইনস্টাগ্রামে এগুলো এটা আমি সব ফ্রেন্ড দেখাচ্ছি এটা আমি মাইকে দিব না মাঝে পাঠাবো বড়তে পাঠাবো ভেতরে ছবি তুলতে হবে আমি নিজে এদিকে একটা ছবি তুলতে হবে না এটা মাইকে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে Have a look at the cell structure within the dome. Okay, this
ওকে, 5:10 বাজে আমি ফিরে আসছি। আপনারা যদি ফিরে আসেন একটু চ্যাট বক্সে জানান, জানালে হচ্ছে আমরা পারমিশন দিলে আমরা শুরু করবো। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। প্রিমা নামে একজন উনি কিউ এন্ড এতে প্রশ্ন করেছেন, ভাইয়া নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটিং এর মেইন অবজেক্টিভ কি রিলিজিয়ন ছিল? প্রিমা, নিউ ক্লাসিক্যাল যুগের রাইটিং এর মেইন অবজেক্টিভ রিলিজিয়ন ছিল না, তবে রিলিজিয়ন তার একটা অংশ ছিল। যেমন এই যুগের একটা শ্রেণীর ছিল, রিলিজিয়াস মুভমেন্ট ছিল, তাদেরকে বলে পিউরিটানিজম। এই পিউরিটানিজমে যারা বিশ্বাস করতো, ঠিক আছে, তো তারা হচ্ছে বেসিক্যালি এক শ্রেণীর প্রোটেস্ট্যান্ট, যারা হচ্ছে বিশ্বাস করতো যে প্রোটেস্ট্যানিজমকে মানে একটা এক্সট্রিমিস্ট পোর্শন, প্রোটেস্ট্যানিজম একটা এক্সট্রিমিস্ট পোর্শন। সো এই পিউরিটানিজম নিয়ে যারা লেখালেখি করছে ওগুলো একটু রিলিজিয়াস টাইপের, এছাড়া বাকিগুলোতে আসলে রিলিজিয়ন কোনোটাতে অত মুখ্য বিষয় না। হ্যাঁ, অনেকগুলোতে সমাজ যেগুলো মুখ্য বিষয় ছিল। ফিলিপ সিডনে কি অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছেন কিনা? ইয়েস, এটা একটা অ্যাপোলজি ফর পোয়েট্রি হচ্ছে স্যার ফিলিপ সিডনের লেখা। এটা বেসিক্যালি একটা প্রবন্ধ যেখানে হচ্ছে তিনি কবিতার বিভিন্ন বিষয় আশয় নিয়ে, পারপাস অফ পোয়েট্রি, কবিতা কেমন হওয়া উচিত, কবিতা কি থাকা উচিত না থাকা উচিত, এই ধরনের বিষয় আশয় নিয়ে উনি লেখালেখি করেছেন। এটাকে ক্রিটিসিজম বলা যায় কিনা, এটাকে ক্রিটিসিজম বলা যায় কিনা, এটাকে আমরা এসে হিসেবে পড়েছি। ক্রিটিসিজম ধরে ধরা যায়, ইয়েস ট্রু, বাট এটা আসলে মূলত মানে বাকি ক্রিটিসিজম গুলো যেরকম একটা স্পেসিফিক ক্রিটিসিজম সেরকম না, এটা কোনো স্পেসিফিক ক্রিটিসিজম, ইটস ওভারঅল দ্য আইডিয়া অ্যাবাউট দ্য পোয়েট্রি। এটা পড়েছিলাম আমরা যখন তখন কুনিয়ারে পড়ি, আমাদেরকে এটা পড়িয়েছিল, ঠিক আছে। এখানে পুরো মূলত বেসিক্যালি কবিতার উদ্দেশ্য কি, পারপাস কি, এসব নিয়ে অনেক কিছু নিয়ে লিখেছে। সামারি অফ রবিনসন ক্রুসো আমি এটা বলে দিয়েছি আপনাদেরকে, বাংলায় কাহিনী পড়ে নিতে পারেন। ড্যানিয়েল ডেফো শেষ, আমরা তারপর একটাই যাই। সো আমাদের তারপরে যে রাইটার আছে তিনি হচ্ছে জোনাথন সুইফট। আই লাইক দিস রাইটার এ লট, হি ইজ a really admirable character, a brilliant mind who went whimsical in his later part of his life. ঠিক আছে, আমি আপনাদেরকে জোনাথন সুইফট সম্পর্কে যদি বলি, জোনাথন সুইফট তার জীবনের শেষ পর্যায়ে একদম পুরোপুরি পাগল হয়ে গেছিলেন এবং তিনি মানুষ সহ্য করতে পারতেন না। আপনারা কি জানেন এটা? ডু ইউ নো? জোনাথন সুইফট তার জীবনের একদম শেষ পর্যায়ে তিনি একদম পুরোপুরি পাগল হয়ে গেছিলেন। তো ওয়াই জোনাথন সুইফট ইজ ইম্পর্টেন্ট এন্ড ওয়াই ডু আই লাইক হিম এ লট, আর তিনি কেনই বা পাগল হয়ে গেছিলেন? ইংল্যান্ডে দুটো পলিটিক্যাল পার্টি ছিল, একটা ছিল উইগ পার্টি আর একটা হচ্ছে ইয়ে পার্টি। উইগ আর একটা হচ্ছে কি জানেন নাম, শব্দটা দেখেন সবসময় বলি, বলতে বলতে মাথার মধ্যে এখন আসতেছে না। জোনাথন সুইফট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, মাথার মধ্যে আসছে, আপনি দেখেন ইন্টারনেট দেখছেন, পেটে আসতেছে, মুখে আসতেছে শব্দটা। আচ্ছা, তো এই দুটো পলিটিক্যাল পার্টি, এই দুটার মধ্যে তো যেটা হয় এটা হচ্ছে তাদের মধ্যে একটা রাইভালরি ছিল। বাংলাদেশের মনে করেন প্রথম দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে যেরকম রাইভালরি, ঠিক এরকম রাইভালরি। তো বেসিক্যালি এই দুটো পার্টির মধ্যে যে রাইভালরি ছিল এবং তৎকালীন সমাজে ইংল্যান্ডের এই রাজনৈতিক মঞ্চে যে ধরনের ফ্লস গুলো ছিল, যে মানে পোর সাইড গুলো ছিল, সেগুলোকে তিনি আসলে মূলত ব্যঙ্গ করে যেটা লিখতেন, তার লেখাগুলোকে লিখতেন, সেগুলোকে বলা হয় স্যাটায়ার। এই জোনাথন সুইফট হচ্ছে গ্রেটেস্ট ইংলিশ স্যাটারিস্ট অফ অল টাইম। তিনি হচ্ছে সর্বকালের সেরা স্যাটারিস্ট। এখন আপনারা আমাকে বলতেছিলেন যে ভাইয়া এই স্যাটায়ার বলতে আপনি কি বুঝেন, স্যাটায়ার বলতে কি বুঝেন, তার একটা উদাহরণ এখন আমি দিব। গালিভার স্ট্রাগলস আপনারা হয়তো অনেকেই পড়েছেন, গালিভারের সফরনামা, যেটা হচ্ছে আবুল মনসুর আহমদ সাহেব তিনি হচ্ছে বাংলা অনুবাদ করেছিলেন, আপনারা হয়তো পড়েছেন অনেকে না? গালিভারের সফরনামা, আমরা লিলিপুটের দেশে লিলিপুট শব্দগুলো, গালিভার শব্দগুলো আমরা অনেকেই শুনেছি এক জীবনে। কি হয় যে গালিভার হচ্ছে একজন ব্যক্তি, সে হচ্ছে একবার তার জাহাজ হচ্ছে মাঝ নদীতে গিয়ে, মাঝ সমুদ্রে গিয়ে ভেঙে যায়, পরে সে এমন একটা আইল্যান্ডে গিয়ে উঠে যেখানে যে সে দেখে ওখানে সব হচ্ছে পিচ্ছি পিচ্ছি মানুষ, তার মধ্যে সে হয়ে গেছে বিশাল দৈত্য সমান মানুষ। ওই পিচ্ছি পিচ্ছি মানুষগুলোর নাম হচ্ছে দিয়েছিল লিলিপুট। এই যে গল্পটা, সেটাই হচ্ছে এই গালিভার স্ট্রাগলস। এই গালিভারের মোট 4টা সফরনামা আছে, তার মধ্যে একটা হচ্ছে লিলিপুটের দেশে, ঠিক আছে, সেটাকে আমরা ইংরেজিতে বলি ভয়েস টু লাপুটা, ঠিক আছে। এরকম 4টা আছে, ভয়েস টু লাপুটা, ভয়েস টু বালনিভারবি, ভয়েস টু ইউনিনিমস, এরকম অনেকগুলোই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এর মধ্যে একটা সফর হচ্ছে এটা, যেটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তো এখানে মূলত কিরকম মানে স্যাটায়ার জিনিসটাকে আমি বলি। তো গালিভার একবার একটা দেশে যে উঠলো, ওই দেশে যায় দেখে যে ওই দেশের মানুষজন দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে তারা এটাকে কি বলবো, তারা ঝগড়া করতেছে, দ্বন্দ্ব করতেছে, মারামারি করতেছে যে একটা ডিম কোন পাশ দিয়ে ভাঙা উচিত। তো কেউ কেউ বলতেছে ডিমের সরু অংশটা দিয়ে ডিমটা ভাঙা উচিত, কেউ বলছে ডিমের চ্যাপ্টা অংশ দিয়ে ডিমটা ভাঙা উচিত। তো ডিম কোন পাশ দিয়ে ভাঙবে এটা নিয়ে তারা মারামারি করে, মনে করেন 10 জন মরে গেছে। তো এই জিনিসটা দেখে তখন বলতেছে যে এটা তো মানে এটা তো অনেক ফানি। তো এটা কিসের ইন্ডিকেশন? এটা ধরেন আমাদের দেশে এরকম হয়, ছোট ছোট সিলি সিলি বিষয়ে দুই দল মারামারি করে 10 জন লোক মরে যায়। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? আপনারা কি এবার বুঝছেন স্যাটায়ার জিনিসটা কি? স্যাটায়ার হচ্ছে আপনি অ্যাপারেন্টলি এটা পড়ে হাসবেন, কিন্তু হাসার পরে আপনি যখন এটা রিয়েলাইজ করবেন, তখন আপনার মনের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হবে যে আমরা মানুষ কতটা নিচু প্রকৃতির। আপনি সেলফ ক্রিটিসিজম করতে যাবেন, আপনার মনের মধ্যে একটা ক্রিটিসিজম তৈরি হবে। এই যে একটা স্পেসিফিক মেসেজ নিয়ে আপনাকে হাসায়, মানে অ্যাপারেন্টলি জিনিসটা হাস্যকর আপনি দেখেন, কিন্তু আপনার মনের মধ্যে হচ্ছে আপনার এক ধরনের একটা এটা কি বলবো, হতাশাবাদ, নৈরাশ্যবাদ তৈরি হবে সবকিছু সম্পর্কে। এইটাকে বলে স্যাটায়ার। সমাজের ফ্লস গুলা হাতে চোখে আঙুল দিয়ে দেখা যায়। যেমন যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, এই গালিভার স্ট্রাগলসের আরেকটা উদাহরণ আছে, যে একটা জায়গায় যাওয়ার পরে সে দেখে ওখানকার বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে কিউকাম্বার মানে শশা থেকে কিভাবে হচ্ছে সৌরশক্তি, সানশাইন কিভাবে শশার মধ্যে হচ্ছে শশা থেকে রিফ্লেক্টেড করানো যায়, সেটা নিয়ে তারা গবেষণা করতেছে। এটা থেকে আসতেছে যে বিজ্ঞানীরা কতটা স্টুপিড। আমাদের পৃথিবীতে এখনো অনেক ধরনের সায়েন্স প্রজেক্ট হয়, বুঝছেন, উইচ আর ইনসেইন এন্ড স্টুপিড, এবং এটার মধ্যে এটা থেকে কোনো আউটকাম আসে না, এটা থেকে কোনো এটাকে কি বলবো, কোনো ট্রুয়েস্ট আউটকাম আসে না, কিন্তু মাঝখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে যায়, আর এদিকে মানুষজন না খেয়ে মরে যায় প্রচুর। তবে সাম অফ দ্য স্যাটায়ার্স অ্যাকচুয়ালি সামটাইমস বাউন্স ব্যাক করে।
যেমন এখানে এই আপনার সুইফটি তার একটা লেখায় সমালোচনা করছিল যে হচ্ছে মানুষের মলমূত্র নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে এখান থেকে নাকি রোগ সারাবে, যেটা পরবর্তীতে অ্যাকচুয়ালি ট্রু হয়েছে। আমরা জানি যে এখন হচ্ছে মানুষের হচ্ছে আমরা ইউরিন টেস্ট করি, তারপরে হচ্ছে মানুষের যে মল যেটা আছে সেটা টেস্ট করা হয় এবং টেস্ট করে রোগ নির্ণয় করা হয়, যেটা পরবর্তীতে দেখে আধুনিক বিজ্ঞানে এসে যেটা সত্যিকার অর্থে প্রমাণিত হয়েছে। আমি কি বুঝাতে পারছি? বুঝছেন? সেটা সামটাইমস অলসো মেবি কাউন্টার ব্যাক করতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম they are actually leads to the কি বলবো সোশ্যাল ফ্লজ অর কনভেনশনস অফ লাইফ। সেটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গালিভার স্ট্রাগলস এবং টেল অফ দ্য টাইম। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটু 3 স্টার দিয়ে দিই, এই দুটো অবশ্যই মনে রাখবেন। জার্নাল টু স্টেলা, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। গ্রেপিয়াস লেটারও ইম্পর্টেন্ট, দেখতে পারেন। পাম্পলেটস অপশন আছে, এটা ব্যাটল বুক অফ, এগুলো দেখলে না কি, তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো আমি দাগ দিয়ে দিয়েছি এবং আমার মনে হয় আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি আমি মনে হয় বুঝাতে পারছি। ওকে, তারপরে আমরা যাই, আরেকটা ছিল মডেস প্রপোজাল আছে, ঠিক আছে? মডেস প্রপোজাল দেখতে পারেন। ওকে, তারপরে ইম্পর্টেন্ট ক্যারেক্টারস অফ গালিভার ট্রাভেল, এখানে গালিভার এটা দেখলে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদেরকে একটু ভোকাবুলারি দেই। গালিভার শব্দটা উনি বানাইছিলেন হচ্ছে গালিবল থেকে। গালিবল শব্দটা শুনেছেন কেউ? গালিবল, গালিবল মানে হচ্ছে ভোলাভালা মানুষ, ভোলাভালা সহজ সরল মানুষ। আর আপনি যা বুঝাবেন সে তাই বুঝবে, এটা হচ্ছে এটাকে বলে গালিবল। এই গালিভার হচ্ছে একটা গালিবল ক্যারেক্টার। এই জন্য পরীক্ষায় মাঝে মাঝে গালিভার শব্দটার অর্থ কি, এই গালিবল শব্দটার অর্থ কি এটা আসে। হ্যাঁ, এটা দেখবেন যে অনেক সময় ব্যাংকের পরীক্ষা কিংবা ইতে আসে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গালিবল, এটা আসে এই কারণে। এটা হচ্ছে গালিভার ট্রাভেলস এখান থেকে ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা চলে যাই টেল অফ দ্য টাব ওয়াজ রিটেন বাই, বলেন তো দেখি কার লেখা? আমাদের ক্লাসটা কতক্ষণ লাগবে? আমাদের ক্লাসটা তো আর আধা ঘন্টা লাগবে ইনশাআল্লাহ শেষ করতে। 5 4 3 2 1 গো, ক্লোজ করে দিচ্ছি। কালকে কোথায় দাওয়াত আছে? আপনারা 95% সঠিক উত্তর করেছেন, বাকি 5% দিয়েছেন ভুগিচুগি। এটার উত্তর হচ্ছে জনাথন সুইফট। ওকে, এগুলো আনসার ডাকিয়ে দিব, আমরা তারপরটা চলে যাই। জোসেফ এডিসন, ওনাকে স্কিপ করে যাব, আপনারা আপনাদের পছন্দ মতো দেখে যেতে পারেন। আমি তারপরটা চলে যাই। তারপর জোসেফ এডিসন, স্যার রিচার্ড স্টিলি, ওনাকেও আমি স্কিপ করে যাব, আপনারা দেখতে পারেন। এখানে যদি দেখতে চান এট বেস্ট হচ্ছে স্যামুয়েল রিচার্ডসনের পামেলা দেখতে পারেন, ঠিক আছে? এটা আর দরকার নেই, আমি বাকিটুকু স্কিপ করে যাব। ওকে, তারপর হচ্ছে হেনরি ফিল্ডিং, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। হেনরি ফিল্ডিং থেকে আপনাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে একটু দেখবেন যে তার পেন নেমটা কি, ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার, এটা দেখবেন। তাকে বলা হয় ইংলিশ নোভেলের ফাদার, এটা দেখবেন। আর তার এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে জোসেফ অ্যান্ড্রোস, টম জোন্স ইম্পর্টেন্ট দেখতে পারেন, ঠিক আছে? জনাথন ওয়াইল্ড, টম জোন্স নিয়ে মনে মুভিও আছে, হ্যাঁ, তো এই জন্য একটু দেখতে পারেন নাকি। শেষ, আমরা হেনরি ফিল্ডিং এর ওখানেই শেষ, এখানে আর কাহিনী দেখে লাভ নাই। আমরা চলে যাবো জেমস থমসন, আমি স্কিপ করে যাচ্ছি জেমস থমসন, নট ইম্পর্টেন্ট। তারপরে চলে যাই আমরা তারপরেরটাই, আলেকজান্ডার পোপ, এটা অলরেডি আমি আলোচনা করেছি। এখান থেকে হচ্ছে রেক অফ দ্য লক ইম্পর্টেন্ট দেখবেন। মেসিয়া দেখতে পারেন, প্রোলগ টু স্যাটায়ার্স দেখতে পারেন, ওনাকে বলা হয় মক হেরোইক পোয়েম। আশা করি এটা কেন বলা হয় আপনারা বুঝছেন। ইম্পর্টেন্ট কোটেশনস গুলো দেখবেন। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এর মানে হচ্ছে ভুল করা, বলতেছে মানুষ মাত্রই ভুল করবে এবং ক্ষমা করে দেওয়া হচ্ছে ডিভাইন নেচার। ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয় ব্যাপার। ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রিট, এটার মানে হচ্ছে কি, ফুল মানে হচ্ছে বোকা, রাশ ইন মানে দৌড়ায় যায়, মানে বলতেছে যে এটাকে কি বলবো, এখানে আপনার সামারি হচ্ছে যে বোকা লোকরা সাহসী হয়, ঠিক আছে? বোকা লোকরা সাহসী হয়, ঠিক আছে? বোকারাই সাহসী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা মানে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই কোটেশনগুলো ইম্পর্টেন্ট, আপনারা দেখতে পারেন। ওকে, গেল। তারপরে চলে যাই, আলেকজান্ডার পোপস এন এসে অন ম্যান ইজ এ, কে উত্তর করতে পারবেন দেখি? আলেকজান্ডার পোপ কিন্তু, আচ্ছা এটা পরে বলি, দেখি আপনারা কে কে পারেন। এসে, এটা হলো অনেকটা শেষের কবিতার মতো, বুঝছেন? এটা হলো শেষের কবিতার মতো একটা কাহিনী। হ্যাঁ, আমি একটা হিন্দি দিলাম, শেষের কবিতা যেমন একটু হালকা ঝামেলা আছে। ওকে, আমরা 5 সেকেন্ড, 5 4 3 2 1 গো। আচ্ছা, এখানে দেখেন বলছে এন এসে অন এ ম্যান, এটা নামের মধ্যে আছে এসে, কিন্তু এটা আসলে একটা এসে না, এটা কবিতা। ওই শেষের কবিতা যেমন আসলে কবিতা না, একটা উপন্যাস, ঠিক তেমনি এন এসে অন এ ম্যান আসলে কোনো এসে না, এটা একটা কবিতা। বুঝতে পারছি কথা? সো এটা নামের মধ্যে খালি এসে আছে, কিন্তু আসলে এটা কোনো এসে না। ওকে, সো এটা হচ্ছে সি পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরটা চলে যায়। হ্যাঁ, আমি তো আমি কিন্তু হিন্ট দিছি, হিন্টের মধ্যে কিন্তু আনসার বলে দিছি, ঠিক আছে? তারপরেও অনেকে ভুল করলেন নাকি, ঠিক আছে? ওকে, তারপরে চলে যাই আমরা তারপরটাই, এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটি বলতে আমরা বুঝি এজ অফ জনসন। মোট কথা এজ অফ জনসনকে বলা হয়, এটার অপর নাম হচ্ছে এজ অফ জনসন। কারণ এজ অফ সেন্সিবিলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্সন, তাকে বলা হয় সে হচ্ছে ডক্টর জনসন, ঠিক আছে? আমরা যেমন একটু আগে দেখছি যে ওটাকে বলা হয় এজ অফ পোপ, ঠিক তেমনি এটাকে বলা হয় এজ অফ জনসন। সো এই জনসন ব্যক্তিটাকে, এই জনসন কেন এবং কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একটু দাগ দিই, তারপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্যামুয়েল জনসন, থমাস গ্রে, উইলিয়াম ব্লেক এবং আমার অন্যতম প্রিয় ব্যক্তি এডমন্ড বার্গ, ঠিক আছে? আমি বার্গের ফিলোসফিতে বিশ্বাস করি। আমরা আজকে এডমন্ড বার্গ সম্পর্কে জানবো, আপনাদের আশা করি ভালো লাগবে। আমরা একটু আলোচনায় যাই।
সবার প্রথম আমি ডক্টর স্যামুয়েল জনসনকে দিয়ে আমি আলোচনা শুরু করি। ডক্টর জনসন বলা হয় তাকে। ডক্টর জনসন হচ্ছে আপনারা যদি ছোটবেলায় কখনো দেখে থাকেন বাজারে একটা ডিকশনারি পাওয়া যেত, জনসনস ইংলিশ ডিকশনারি। কেউ দেখছেন জনসনস ডিকশনারি? দেখে দেখছেন? আমি দেখছি ছোটবেলায় জনসনস ডিকশনারি, ঠিক আছে, এটা বাজারে পাওয়া যেত। এই যে জনসনস ডিকশনারি সেটা হচ্ছে আসলে ইংরেজি ভাষার প্রথম ডিকশনারি। এই জনসনস ডিকশনারি বা এই ইংরেজি ভাষার প্রথম ডিকশনারি যে ব্যক্তি লিখেছিলেন তিনিই হচ্ছেন স্যামুয়েল জনসন। ঠিকই আছে। বুঝতে পারছি কথা? সো আপনারা এখন সহজভাবে কি চিনতে পারছেন এই স্যামুয়েল জনসনকে? এই জন্য বলা হয়েছে ফাদার অফ ইংলিশ ডিকশনারি। ওকে, এই জন্য ওনাকে বলা হয়েছে ফাদার অফ ডিকশনারি। আচ্ছা, এই ডিকশনারি রাইটিং কে বলা হয় লাল মলাটের একটা বুক, ছোট, রাইট? আমার বাসাতেও ছিল, এটা অনেকের বাসাতে থাকতো, আমার আব্বা পড়তো, তো আমার আব্বার ওই ডিকশনারিটাই আমরা পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়েছে আর কি। হ্যাঁ, আমি ছোটবেলায় এটা দেখছি। অক্সফোর্ড ডিকশনারি অত পপুলার ছিল না, আমার মনে হয় আমি ছোটবেলায় জনসন ডিকশনারি নিয়ে ঘাটাঘাটি করতাম। তো এই জনসন সাহেব তিনি সর্বপ্রথম ডিকশনারি লিখেছেন। আচ্ছা, আপনারা কে বলতে পারবেন বাংলা ভাষার প্রথম ডিকশনারি কে লিখেন? কেউ কি জানেন? দেখি, আজকে আপনাদেরকে ডিকশনারি রচনার কাহিনীটা বলবো। আপনারা কে কে জানেন যে বাংলা ভাষার প্রথম ডিকশনারি কে লিখেন? কে রান্না করে? কে রান্না করে খাবার? আচ্ছা, এখানে এখানে আপনারা অনেকেই অনেকগুলো অ্যান্সার বলতেছেন। প্রথম অভিধান অনেকে বলতেছেন ম্যানুয়েল দা আসুমসাও, এটা বলা যায়, ইয়েস, ম্যানুয়েল দা আসুমসাও আছে, তার বাইরে আরেকজন আছে। রবীন্দ্রনাথের পৃষ্ঠপোষকতায় রচনা করছিলেন কে বলেন তো? রবীন্দ্রনাথের পৃষ্ঠপোষকতায় একজন করছিলেন কে? রাজা রামমোহন রায়? না 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 না। Okay. আচ্ছা, এখানে মারা গেছে? আপনাদেরকে যদি কাহিনীটা বলি, সেটা হচ্ছে যে না না না, হেলহেডও না, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি ছিলেন যিনি হচ্ছে খুব অল্প বয়সে, আমি আপনাদেরকে আগে কাহিনীটা বলি তারপরে আমি নামটা বলতেছি। খুব অল্প বয়সে উনি মানে লেখাপড়া করতে পারেন নাই, ব্রাহ্মণ ছিলেন। তো বাবা মারা গেছে, অভাবের সংসার, দরিদ্র মানুষজন, তো তেমন কিছু মানে লেখাপড়া করতে পারেন নাই। তো এরকম অবস্থায় রবীন্দ্রনাথ তখন তাকে সর্বপ্রথম বলেন যে আচ্ছা তুমি কি করো? রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, তো উনি একদিন দেখে যে একটা লোক আছে যে লেখাপড়া পারে, অনেক কিছু জানে টানে, তো তখন বলছে এই তুমি কি করো, বলে তোমার নাম পরিচয় কি? তো বলতেছে, তখন সে তার নাম পরিচয় বলছে, নাম পরিচয় বলার পরে বলছে যে আচ্ছা তোমাকে আমি একটা কাজ দিব, তুমি এটা করতে পারবা? তো বলতেছে যে কি কাজ? পরে বলতেছে যে তুমি হচ্ছে তুমি তো জানো, এটাকে কি বলে, সংস্কৃত জানো, তুমি করবে কি সংস্কৃত থেকে বাংলায় তোমার চোখে পড়ছে, নলেজে পড়ছে এরকম শব্দগুলোকে তুমি সংকলন করবে, আর তার পাশে তুমি খালি অর্থ লিখবে। তো সে সংকলন করে অর্থ লিখে এইভাবে করে সে হচ্ছে আপনার সর্বপ্রথম এটা শুরু করে। তো রবীন্দ্রনাথ দায়িত্ব দিচ্ছে, রবীন্দ্রনাথ তখন তাকে মাসে 50 টাকা করে বেতন দিত, তো এইভাবে করতেছে। তো একটা সময় রবীন্দ্রনাথের জমিদারের অবস্থা তেমন একটা ভালো যায়নি। রবীন্দ্রনাথের জমিদারি মানে তখন রবীন্দ্রনাথ নিজেও একটু অর্থকষ্ট ছিলেন, তখন তিনি পার্শ্ববর্তী রবীন্দ্রনাথ একটা রাজার কাছ থেকে গিয়ে কথা বলে তাকে একটি স্পন্সর ম্যানেজ করেছে যে এই লোককে আমি চাই যে তিনি বাংলা ভাষার অভিধান লিখতে থাকেন। রবীন্দ্রনাথ এইভাবে ব্যবস্থা করেছে। তো রবীন্দ্রনাথ এইভাবে ব্যবস্থা করে দেওয়ার পর সে লিখে গেছে। তো সে কতটা দিয়ে লিখে, সে কতটা মানে মনোযোগ দিয়ে লিখে তার একটা এভিডেন্স, একটা বর্ণনায় পাওয়া যায় যে একদিন তার বাড়িতে আগুন লাগছে, ঠিক আছে, তার বাড়িতে আগুন লাগছে। তো আগুন লাগার পরে তো রবীন্দ্রনাথ দেখেছে তার বাড়িতে আগুন লাগছে, তো রবীন্দ্রনাথ তাদের বলছে এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি দৌড়ায় হরিচরণের বাড়িতে আগুন লাগছে। তো তখন হরিচরণ বাড়িতে সবাই দৌড়ে রয়ে গেছে, যাই দেখেছে সে বসে বসে সে তার কাজ করতেছে, সে শব্দ লিখতেছে। এভাবে করে লিখতে লিখতে একটা সময় সে তার মানে চোখের চাহনি শক্তি হারাই ফেলে, ঠিক আছে। এবং এইভাবে করে এই হরিচরণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে প্রথম একটা বাংলার মোটামুটি শব্দকোষ দিয়ে যান। বুঝতে পারছি? একটা আপনি যদি বলেন বাংলা শব্দকোষ, যদি বলেন এই ডিকশনারি বা শব্দকোষ যেটাকে আমরা বলি, এই রবীন্দ্রনাথের পৃষ্ঠপোষকতায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় এটা রচনা করেন, কিন্তু তার নামটা আজকাল খুব বেশি একটা মানুষ মুখে নেয় না, ঠিক আছে। দিস ইজ দ্য স্টোরি অফ হরিচরণ বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনি ইংরেজি ভাষার প্রথম যে ডিকশনারি রচনা করছেন বা লেক্সিকোগ্রাফার হচ্ছে ডক্টর জনসন, তার কাহিনী অনেকটা সেম। এই ডক্টর জনসন সারাদিন বসে বসে পড়াশোনা করে রোড লাইটের আলোতে, ঠিক আছে, কোনো কাজ নাই কিছু নাই, অভাবের সংসার, ছোট্ট দুটা খাইতে পায় কি পায় না, এভাবে করে সারাদিন খালি পড়াশোনা করে ডক্টর জনসন। এই পড়াশোনা করতে করতে তিনি তখন যা যা পড়তেন তার মধ্যে থেকে তিনি শব্দগুলোকে সংকলন করতেন এবং শব্দগুলোকে সংকলন করে একসাথে এনে তার অর্থ লিখে রাখতেন। এভাবে করে ইংরেজি ভাষার প্রথম ডিকশনারি বের হয়ে আসে, বুঝছেন? তো যারা ডক্টর জনসনের ইংরেজি ভাষার অবদান সম্পর্কে বলা হয়, ডক্টর জনসন একা ইংরেজি ভাষায় যে পরিমাণ অবদান রেখে গেছেন, সমগ্র ফ্রেঞ্চ একাডেমি 10 বছরেও সেই পরিমাণ অবদান রাখতে পারেনি। এটা সমগ্র একাডেমি মিলেও 10 বছরে ফ্রেঞ্চ ভাষায় সেই অবদান রাখতে পারেনি, এটা ডক্টর জনসন একা রাখছেন। তো আমি এই লোকটাকে খুব অ্যাডমায়ার করি এবং এই লোকটার কিছু লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে এবং লেখাগুলো অনেক সুন্দর। আপনারা যদি পড়েন আপনাদেরও ভালো লাগবে আশা করি, ঠিক আছে। যারা সাহিত্যের ছাত্রছাত্রী তাদের হয়তো বুঝতে সুবিধা হবে, বাকিদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু লেখাগুলো যে অনেক সুন্দর এ ব্যাপারে আপনার মনে হয় কোনো দ্বিমত হওয়ার সমাধান নেই। মিশুক ভাই বলতেছে ফ্রেঞ্চ একাডেমি ইংরেজি ভাষার অবদান রাখবে কেন? এখানে ফ্রেঞ্চ একাডেমি ইংরেজি ভাষার অবদানের কথা বলা হয়নি, ফ্রেঞ্চ একাডেমি ফ্রেঞ্চ ভাষার অবদানের কথা বলা হয়েছে, ঠিক আছে। মানে ইউজ ইউর সেন্স, কমন সেন্স। ওকে ওকে। আজকাল রোড লাইটের আলোতে পরে বিশেষ ক্যাডার হলো জনসন। আজকাল যদি বইয়ের রূপের আলোয় পরে বিশেষ ক্যাডার হইতে পারে, তো রোড লাইটের আলোতে পরে বিশেষ ক্যাডার হইলে অসুবিধা কি? ঠিক আছে। আমার কাছে ছোটবেলায় একটা কথাই মাথায় আসতো যে তারা রাতের বেলা রোড লাইটের আলোতে পড়তো, তো তারা দিনের বেলা কি করতো? দিনের বেলা পড়াশোনা করলেই তো হয়, ঠিক আছে।
ওকে, যাদের বউ নাই তারা কি বলবেন যে তারা অন্ধকারে থেকে বিশেষ কেন হয়েছে, আদিম যুগের মানুষ, ট্রগলোডাইটস। আচ্ছা, তো আসেন আমরা যেটাতে যাই, সেটা হচ্ছে যে এখান থেকে ইম্পর্টেন্ট কি কি, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিকশনারি, ফার্স্ট লেক্সিকোগ্রাফার, ফাদার অফ ইংলিশ ওয়ান অ্যাক্ট প্লে, প্রিফেস টু শেক্সপিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি পড়েছিলাম, খুব সুন্দর, খুব ভালো, ঠিক আছে, খুব ভালো পেন। ওকে ওকে, তারপরে হচ্ছে এগুলো একটু দেখলেন আর কি। হ্যাঁ, লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে যে শব্দ, লেক্সিকো মানে হচ্ছে শব্দ, যে শব্দ সংকলন করেছেন, শব্দ সংকলনকে বলে লেক্সিকোগ্রাফার। আমরা চলে যাই তারপরেরটায়, স্যামুয়েল জনসনের পরে, তারপরে আছে থমাস গ্রে। থমাস গ্রে থেকে বিসিএস এ মনে হয় আপনি যদি বলেন একক কবি কাকে নিয়ে সবচেয়ে বেশি বলেন প্রশ্ন আসছে বিসিএস এ, সে হচ্ছে এই থমাস গ্রে। তো থমাস গ্রে এই জন্য 3 স্টার, এবং তার একটা কবিতার জন্য সে বিখ্যাত, সেটা হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ। তো ফার্স্ট কথা হচ্ছে এলিজি কি? এলিজি বলতে আমরা বুঝি ভাইয়া শোকগাথা কবিতা। শোকগাথা কবিতা কি? কারোর মৃত্যুতে যদি শোক প্রকাশ করে কোনো কবিতা লেখা হয় তখন সেটাকে বলা হয় এলিজি, ঠিক আছে। তো এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ ভাই, এটা কার মৃত্যুতে লেখা? এটা কোনো স্পেসিফিক ব্যক্তির মৃত্যুতে লেখা না। কি হয়েছে, এই কবি হচ্ছে একটা গ্রামে গেছে, গ্রামের কবরস্থানের পাশে দাঁড়ায় সে বলতেছে এই কবরস্থানে লুকিয়ে আছে কত মানুষ, কত যারা আগে এক সময় গ্রামের বাসিন্দা ছিল, তারা আমাদের বাবা চাচা দাদা ফুফু অনেক কিছু হয়, তো তাদের মৃত্যুর কথা স্মরণ করে সে বলতেছে যে তারা হচ্ছে ফুলের মতো যারা ঝরে গেছে, ঠিক আছে। এই যে তাদের মৃত্যুতে, একটা গ্রামবাসীর মৃত্যুতে শোক প্রকাশ করে যে কবিতাটা লেখা হয়েছে, সেটাই হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ। কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে গ্রাম, এখানে কান্ট্রি শব্দের অর্থ কি? গ্রাম। চার্চ মানে কি? চার্চ তো বুঝেনি, অর্থাৎ হচ্ছে আপনি বলতে পারেন এটাকে কি বলবো, এই চার্চের বাংলা কি জানো? চার্চের বাংলা হচ্ছে চার্চকে আমরা বাংলায় কি বলি? এখানে কান্ট্রি মানে দেশ না, ঠিক আছে। চার্চের বলতে আপনি গোরস্থান বলতে পারেন, রাইট, ডাইরেক্ট গোরস্থানই বলেন, অসুবিধা কি, ঠিক আছে। গির্জার সাথে গোরস্থান বা কবরস্থান যে আছে, এই কবরস্থানে দাঁড়ায় হচ্ছে এই এলিজিটা লেখা, এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এটার জন্য ইম্পর্টেন্ট মুখস্থ রাখবেন, এটা হচ্ছে থমাস গ্রের রচনা, এবং এই জন্য থমাস গ্রে ইম্পর্টেন্ট, জাস্ট এই একটার জন্য। এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে এই যে মেনি ফ্লাওয়ার্স বর্ন টু ব্লাশ আনসিন, এইটা হচ্ছে এই এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ, এটা একটা বিখ্যাত কোটেশন। এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ এর বিখ্যাত কোটেশন হচ্ছে এইটা, এটা একটু মুখস্থ রাখতে পারেন। হ্যাঁ, যে এখানে মেনি ফ্লাওয়ার্স বলতে মেনি এ ফ্লাওয়ার, এটা হচ্ছে মৃত ব্যক্তিদেরকে তুলনা করছে, মৃত ব্যক্তি, ঠিক আছে। ইজ বর্ন টু ব্লাশ আনসিন, ওকে ফাইন। তারপরে চলে যাই আমরা থমাস গ্রের পরে আছে এডমন্ড বার্গ। এই এডমন্ড বার্গ হচ্ছে একজন খুব, মানে আপনারা যাকে, আপনারা তো অনেকেই লিটারেচার করতে পছন্দ করেন না, ঠিক আছে, করেন না আমি জানি, আপনারা একটু বার্গ পড়তে পারেন। বার্গের ফিলোসফি গুলো অনেক সুন্দর এবং অনেক ভালো। উনি একজন গ্রেট অরাটর, পলিটিশিয়ান, এবং উনি একজন পার্লামেন্টারিয়ানও ছিলেন, উনি নির্বাচিত পার্লামেন্ট সদস্য। এই বার্গ কি করছে আমি আপনাদেরকে বলি। বার্গ সাহেব যেটা করছেন সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস নামক একজন ইংরেজ গভর্নর আমাদের বাংলায় আসছিল, মনে আছে আপনাদের? ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস, কার কার মনে আছে? এই লর্ড ওয়ারেন হেস্টিংস এর আমলে আমাদের এই বাংলায় কিভাবে শোষণ নিপীড়ন হয়েছে, এই পুরো অংশটাকে এই বার্গ সাহেব তার স্পিচে তুলে আনছেন, এবং তুলে এনে পার্লামেন্টে একটা বিখ্যাত স্পিচ দিয়েছিলেন, যে স্পিচে ওয়ারেন হেস্টিংস তুলে করে ফেলছেন লজিক্যাল আর্গুমেন্টের মাধ্যমে। এবং এই ব্রিটিশ কলোনিয়ালিজমের সবচেয়ে বড় সমালোচকদের একজন হচ্ছে এডমন্ড বার্গ। এই বার্গের স্পিচ হচ্ছে মানে এন্টি কলোনিয়ালিস্ট উনি, এবং উনি একজন গ্রেট অরাটর। ওনার ভাষণটা অনেক সুন্দর ছিল, মানে ওনার ওরাটরি পাওয়ার অনেক ভালো, লেখার পাওয়ার অনেক ভালো, তারপরে হচ্ছে আপনার সমালোচনা অনেক সুন্দর, এবং তিনি ফরাসি বিপ্লবে বিশ্বাস করতেন। ফরাসি বিপ্লবের 3টা মোটো ছিল, কে কে বলতে পারবেন ফরাসি বিপ্লবের 3টা মোটো কি? একটা হচ্ছে ইউনিটি, একটা হচ্ছে ফ্রেটার্নিটি, ইউনিটি মানে একতা, ফ্রেটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব, সাম্য, শান্তি, ইউনিটি, ফ্রেটার্নিটি, আরেকটা কি বলেন তো? ইউনিটি, ফ্রেটার্নিটি, লিবার্টি, ঠিক আছে, লিবার্টি, ফ্রিডম বা লিবার্টি আপনি যাই বলেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার ইকুইটি, ইকুয়ালিটি, সরি ইউনিটি, ইকুইটি, লিবার্টি আর হচ্ছে ফ্রিডম, এই ব্রাদারহুড, লিবার্টি আর ব্রাদারহুড, এই 3টা ফ্রেটার্নিটি, এই 3টা হচ্ছে ফরাসি বিপ্লবের মূল চাবিকাঠি ছিল। তো এই এডমন্ড বার্গের ফিলোসফিতেও এই 3টার গ্রেট রিফ্লেকশন আছে, এবং ওনার যে ইন্ডিয়া বিল, ঠিক আছে, ব্রিটিশ টু ইন্ডিয়া বিল, যেটা তার যে বিখ্যাত ভাষণ, সেটা হচ্ছে আপনার এই ইকুয়ালিটির উপর, এই বিশ্বাসের উপর, মতবাদের উপর ভিত্তি করে লেখা, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে এডমন্ড বার্গ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এডমন্ড বার্গ পড়তে পারেন, ঠিক আছে। এডমন্ড বার্গকে বলেন তো কি, কোনটা বিখ্যাত বলেন তো, কি বলেছি আমি লিখে দিব এডমন্ড বার্গের বিখ্যাত অংশটা, নাকি আপনারা পারবেন? আপনারা কি আগে বার্গের নাম শুনেন নাই? লিখে দিই, স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। এটা হচ্ছে একটা পার্লামেন্টে প্রদত্ত একটা ভাষণ, এই ভাষণটাই হচ্ছে একটা এখন লিটারেচার, এত সুন্দর একটা ভাষণ এবং এত ডেপথ ফিলোসফি এটার মধ্যে আছে। আপনারা যদি এটা পড়েন আপনাদের ভালো লাগবে, আপনারা পড়েন। আমি এই যে শশী থারুরের লেকচার শুনি, হ্যাঁ, আমার হচ্ছে ইন্ডিয়ান অনেকগুলো ক্রিটিকের মধ্যে শশী থারুরকে আমার ভালো লাগে। আপনারা শশী থারুরের নাম শুনেছেন কেউ? শশী থারুর, শশী থারুর দেখবেন যে প্রায় লেখালেখি করে, একদম ব্রিটিশদেরকে ধুয়ে দেয় তাদের কলোনিয়ালিজমের জন্য, হ্যাঁ। তো এই শশী থারুর হচ্ছে তার দেখবেন লেখাতে প্রায় এডমন্ড বার্গের কথা বলে, ঠিক আছে। শশী থারুর দেখবেন যে প্রায় তার লেখাতে হচ্ছে এই এডমন্ড বার্গের ফিলোসফি টানে, এডমন্ড বার্গের কোটেশন আসে দেয়, ঠিক আছে।
তো এটার জন্য হচ্ছে আপনারা এই দেখতে পারেন, এটা দেখতে পারেন। তারপরে মুভিতেও তো মুভি টুভি এগুলো অনেক কিছুতে এডমন্ড বার্গকে তারা রেফারেন্স হিসেবে টানে, বুঝছেন? অনেক বিখ্যাত ব্যক্তি, আপনারা দেখতে পারেন, তার লেখা পড়লে অনেক কিছু দেখবেন, শিখতে পারবেন। এডমন্ড বার্গের একটা বিখ্যাত কোটেশন আছে, কোটেশনটা হচ্ছে দ্য গ্রেটার দ্য পাওয়ার দ্য মোর ডেঞ্জারাস দ্য অ্যাবিউজ। খুব সুন্দর কোটেশন, দেখতে পারেন আপনারা। এই যে ইন্টারন্যাশনাল পার্টে যখন হচ্ছে ইম্পেরিয়ালিজম কলোনিজম লিখবেন তখন এটা বলতে পারেন, দ্য গ্রেটার দ্য পাওয়ার দ্য মোর ডেঞ্জারাস অ্যাবিউজ মানে ক্ষমতার অপব্যবহার করা। ক্ষমতা যত বড় সেটা হচ্ছে, ও এখানে দিছে তো, সরি এই যে আমি দেখিনি, এই যে দ্য গ্রেটার দ্য পাওয়ার দ্য মোর ডেঞ্জারাস দ্য অ্যাবিউজ, সরি আমি খেয়াল করিনি, আমি মুখস্থ লিখতেছিলাম। এটা দেখতে পারেন, এটা খুব সুন্দর একটা কোটেশন এবং এটা অনেক বিখ্যাত, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা আছে যে এই যে সুপারস্টিশন ইজ দ্য রিলিজিয়ন অফ ফিবল মাইন্ড, ঠিক আছে? এটা দেখতে পারেন। সুপারস্টিশন মানে কি? সুপারস্টিশন মানে হচ্ছে কুসংস্কার, ফিবল মানে হচ্ছে দুর্বল, বলছে কুসংস্কার হচ্ছে দুর্বল মনের ধর্ম, ঠিক আছে? এটা হচ্ছে দেখবেন। ওকে, এগুলো কিন্তু অনেক সুন্দর কোটেশন, তার কোটেশন গুলো অনেক সুন্দর এবং ফিলোসফি গুলো অনেক সুন্দর। তারপরে আমি চলে যাই, তারপরে আমরা চলে আসি, আমরা এবার চলে আসছি হচ্ছে অলিভার গোল্ডস্মিথ, আমি তাকে স্কিপ করে যাচ্ছি, আপনারা দেখবেন। এডওয়ার্ড গিবন, তাকেও আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা দেখবেন। তারপরে হচ্ছে উইলিয়াম ব্লেক, উনি ইম্পর্টেন্ট খ্রিস্টান। উইলিয়াম ব্লেক হচ্ছে একই সাথে একজন আপনার কবি এবং হচ্ছে আর্টিস্ট, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে একটা সুন্দর ইংরেজি শিখাবো, একটা সুন্দর ইংরেজি শিখাবো। আমার মনে হয় আপনারা অনেকে এটা, আমি যখন আমার জীবনে প্রথম শিখেছিলাম আমি ফ্যাসিনেটেড হয়েছিলাম। আমরা এই যে নাটকের শিল্পী বলি না, নাটকের শিল্পী মানে শিল্পী বলতে একজন তো হচ্ছে আর্টিস্ট, যিনি চিত্র আঁকেন, চিত্রকলা করেন উনি। আরেকটা শিল্পী আছে না, কলা কুশলী বলতে আমরা শিল্পী বুঝাই, সেই শিল্পীকে ইংরেজিতে কি বলে জানেন? বলেন তো। শিল্পী একজন হচ্ছে আর্টিস্ট, সেটা তো আমরা বুঝি, আর্ট করে যে। আরেকটা আছে, আরেকটা শিল্পী বুঝি না, যে নাটক করে, অভিনয় করে, কিংবা এরকম শিল্পী, কলা কুশলী, সেই শিল্পীকে ইংরেজিতে কি বলে? তাকে বলে আর্টিস্টে, ঠিক আছে? আর্টিস্ট বলতে আমরা বুঝি যিনি ছবি আঁকেন, আর্টিস্টে বলতে আমরা বুঝি উনি ছবি আঁকেন না, উনি হচ্ছেন অন্য শিল্পী। বুঝতে পারছি কথা? ওকে, সেটা একটু মানে আমি যখন প্রথমে এটা জানছি, আমি জানার পরে আই ওয়াজ লাইক ওকে, আমি এতদিন এত ভুল জানতাম ইংরেজি, ঠিক আছে? সো এটা হচ্ছে ওটা আর্টিস্ট হচ্ছে, আসে না, আমরা এখন আমাদের মূলে যাই। সো উইলিয়াম ব্লেক হচ্ছে একই সাথে একজন পোয়েট এবং আর্টিস্ট, উনি দুইভাবে বিখ্যাত, ওনার ছবিগুলো বিখ্যাত, আবার উনি কবি হিসাবেও বিখ্যাত, ঠিক আছে? তার ফেমাস ওয়ার্ক হচ্ছে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স, তারপরে এগুলো একটু দ্য চিমনি সুইপার, চিমনি সুইপার, এটা তার একটা বিখ্যাত, খুবই বিখ্যাত। এটা হচ্ছে সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্সের একটা বিখ্যাত। সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্সের তার মূল আইডিওলজিটাকে আমি একটু আপনাদেরকে বলতে চাই। ব্লেকের আইডিওলজি ছিল যে একটা মানুষ যখন ছোটবেলায় ছোট থাকে, যখন তার নলেজ যত কম থাকে সে তত ইনোসেন্ট থাকে, তার নলেজ যত বাড়তে থাকে সে তত বেশি এক্সপিরিয়েন্সড হয়ে ওঠে। এটা হচ্ছে ব্লেকের একটা ফিলোসফি, যে তোমার যত নলেজ বাড়বে তুমি আসলে তত এক্সপিরিয়েন্সড হও এবং তোমার ইনোসেন্স তত কমে যায়। আর নলেজ কামস থ্রু, এটাকে কি বলতে পারবো আমরা, সিন। মানুষের সিন থেকে নলেজ আসে। আপনি যদি চিন্তা করেন এইভাবে, যে অ্যাডাম এবং ইভ তারা নলেজ, ফার্স্ট নলেজ কখন পাইছে? যখন তারা প্রথম ফ্রুট খাইছে, তারা বুঝছে এটা ভালো না, দে গেইন সাম নলেজ, এবং এর মাধ্যমে তাদের ইনোসেন্স চলে গেছে এবং তারা এক্সপিরিয়েন্স জগতে প্রবেশ করছে, এবং যে মাত্র তারা এক্সপিরিয়েন্স জগতে প্রবেশ করছে তারা আসলে স্বর্গ থেকে চ্যুত হয়েছে এবং তারা পৃথিবীতে ফেরত আসছে। অনেকটা বুঝতে পারছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আমি আমি উইলিয়াম ব্লেকের ফিলোসফিতে অনেকাংশে বিশ্বাস করি। একটা ছোটবেলার শিশু যে একটা ইনোসেন্স থাকে, একটা ছোট শিশুর মধ্যে যে ধরনের একটা মানে একটা ছোট, আপনি একটা ছোট শিশুকে আপনি যত শিখাইতে যাবেন দেখবেন যে তার ইনোসেন্স তত কমে যাচ্ছে, বুঝতে পারছেন? একটা ছোট শিশুকে আপনি যত শিখাবেন তার ইনোসেন্স তত কমবে। ইনোসেন্ট মাইন্ডের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ইনোসেন্ট মাইন্ড জানে না কোনটা ভালো কোনটা খারাপ। ইনোসেন্ট মাইন্ড ডাজন্ট নো হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। এবং ব্লেকের ফিলোসফির সাথে আমি অনেকাংশে একমত, এবং আমি এটা ডিপলি বিশ্বাস করি যে মানুষ ঠেকায় করলে শিখে। মানুষ যখন কোনো ঝামেলায় পড়ে, মানুষ যখন বিপদে পড়ে তখন শিখে, এবং এই শিখতে গিয়ে সে নলেজ অ্যাকোয়ার করে এবং তার ইনোসেন্স চলে যায়, সে এক্সপিরিয়েন্স জগতে প্রবেশ করে। ওকে, সো এই যে ইনোসেন্ট মাইন্ডের যে কবিতাগুলো, ইনোসেন্ট মাইন্ড কিভাবে চিন্তা করে সেটা নিয়ে লেখা কবিতাগুলো হচ্ছে সংস অফ ইনোসেন্স, আর একটা এক্সপিরিয়েন্সড মাইন্ড কিভাবে চিন্তা করে সেটা নিয়ে লেখা কবিতাগুলো হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। এখন মনে থাকবে? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে সি লিখেন, আর যদি ক্লিয়ার না হয় ভি লিখেন। আশা করি এখন মনে রাখতে পারবেন। ব্লেকের ফিলোসফিগুলো অনেক সুন্দর এবং কবিতাগুলো অনেক সুন্দর। আমাদের বর্তমান এনসিটিভি টেক্সট বুকে উইলিয়াম ব্লেকের কবিতা ইনক্লুড করা আছে। কলেজ লেভেলে যে টেক্সট বুকটা আছে, আমাদের এখন এনসিটিভি যে টেক্সট বুকটা আছে, ওটাতে এই উইলিয়াম ব্লেকের কবিতা আছে, আপনারা একবার পড়ে নিন, ঠিক আছে? সো আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা চলে যাই তারপরে অংশটায়। উইলিয়াম কুপার, আমি এটা স্কিপ করতেছি, আপনাদের যাদের ইচ্ছা আপনারা করতে পারেন। পোল কোশ্চেন 5, টেবল টক কার লেখা? এটা হচ্ছে आंसर আমার মনে আমি বলেই দিছি, তারপরে দেখি। এটা উইলিয়াম ব্লেকের রচনা না, হ্যাঁ এটা উইলিয়াম ব্লেকের রচনা না। আমি বলে দিলাম উইলিয়াম ব্লেকের রচনা না, দেখলাম ভোট বেড়ে গেল 15%, ব্যাপারটা বুঝলাম না। আমরা আর 10 সেকেন্ডের মধ্যে ক্লোজ করব। 5 4 3 2 1 গো। রেজাল্ট শেয়ার করি। সবচেয়ে বেশি সংখ্যক পার্টিসিপেট উইলিয়াম ব্লেকে দাগ দিয়ে বসে আছেন না, এটা হচ্ছে টেবিল টক রচনা হচ্ছে কার? উইলিয়াম কুপার। আমি এটা স্কিপ করছি, দরকার নেই এগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? ওকে,
এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এই আর এগুলা যা যা আছে অ্যান্সার আমি ডাক দিয়ে আপলোড করে দিব। এই মোটামুটি আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি সেগুলো উত্তর দিব, তা না হলে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। দেখি একটু আমি কিউএনএটা ভিজিট করে আসি। দেখি আমি একটু কিউএনএটা ভিজিট করি, কিউএনএ থেকে আর কি প্রশ্ন আছে একটু দেখি। এন্টি ক্লাইম্যাক্স কি? এন্টি ক্লাইম্যাক্স এটা হচ্ছে তুহিন খান প্রশ্ন করেছেন। তুহিন খান, এন্টি ক্লাইম্যাক্স হচ্ছে একটা ক্লাইম্যাক্সে নরমালি হাইট থাকে, হাইট থেকে এটার ফল হয়। তো এন্টি ক্লাইম্যাক্সের ক্ষেত্রে একটা সাডেন ফল হয়, সাধারণত কোনো হাস্যকর কিংবা মানে কোনো এটা কোনো একটা মানে যেভাবে প্রবলেমটা রাইজ হয় ঠিক সেভাবে ফল না হয়, এটা একটা সাডেন ফল হওয়াটাকে আমরা এন্টি ক্লাইম্যাক্স বলি তুহিন খান ভাই, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা যেটা দেখেছি রেপ অফ দ্য লকে। সিমিন প্রশ্ন করেছেন গালিভার্স ট্রাভেলস কি ফিকশন নাকি অ্যাডভেঞ্চার? আচ্ছা, গালিভার্স ট্রাভেলস একটা ফিকশন। ফিকশন মানে হচ্ছে কল্পনা থেকে যদি লিখিত হয় যে কোনো কিছু, সেটাকে আমরা বলি ফিকশন। নন ফিকশন হচ্ছে সত্য ঘটনা, ইতিহাস হচ্ছে নন ফিকশন, আর গালিভার্স ট্রাভেলস হচ্ছে ফিকশন। ওকে, তারপরে হচ্ছে রাফি প্রশ্ন করেছেন ভাই অনেক বইয়ের নাম স্লাইডে থাকে বাট প্র্যাকটিস বুকে থাকে না। ইট ডাজন্ট ম্যাটার, আসলে অনেক আমরা সকল বইয়ের নাম সব জায়গায় তুলে আনতে পারি না, বই প্রচুর আছে এবং বই নিয়ে অনেক আর্গুমেন্ট আছে, কারো চোখে একটা বই অনেক ভালো, কারো চোখে একটা বই অনেক খারাপ। সো এইভাবে করে চিন্তা করলে হবে না, আপনি মানে আসলে এত কিছু মনে রাখতে পারবেন না। আপনি মোস্ট ইম্পর্টেন্ট গুলো দিয়ে আগে মনে রাখা শুরু করেন, ঠিক আছে। সবগুলো দিয়ে মনে রাখতে হবে এরকম কোনো কথা নেই, সব বই মনে রাখার দরকার নেই। অমর্ত্য প্রশ্ন করেছেন হোয়াট ইজ পান? পান বলতে বোঝায় এক ধরনের জোক, যেটা সাধারণত মানে লাইক ল্যাঙ্গুয়েজ থেকে কাটা হয়, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ দিয়ে ভাষাগত ভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে যদি আমি একটা জোক কাটি তাহলে সেটাকে বলা হয় পান। তারপরে প্রশ্ন করেছেন মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা তো আগের লেকচারের প্রশ্ন। মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটা মানে হচ্ছে বিয়ন্ড, ফিজিক্যাল মানে হচ্ছে ফিজিক মানে হচ্ছে গঠন, বিয়ন্ড দা ফিজিক, বিয়ন্ড দা ফিজিক্যাল থিংস, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রিতে ভালোবাসা এবং মিলন দুইটারই উপস্থিতি থাকে, দ্যাট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। আচ্ছা ভাই, অর্থোডক্স কাকে বলে? অর্থোডক্স বলতে বোঝায় ভাই যাদের কোনো চেঞ্জ হয় না তাদেরকে বলে অর্থোডক্স, ঠিক আছে ভাই। আই হ্যাভ সিন মুভি গালিভার্স ট্রাভেলস, ইজ ইট রিলেটেড উইথ দিস? জি ভাই আদিল ভাই, আপনি যে গালিভার্স ট্রাভেলস দেখেছেন ওই গালিভার্স ট্রাভেলস মুভি হচ্ছে গালিভার্স ট্রাভেলস উপন্যাসের উপর ভিত্তি করে রচনা করা, যেটা আমরা আজকে দেখলাম ক্লাসে। তারপরে হচ্ছে মেটাফোর, এটা ভাইয়া কি? মেটাফোর হচ্ছে অ্যাজ অথবা লাইক শব্দ উল্লেখ না করে কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা। মনে করেন আমি বললাম দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ, এখন দেখেন দ্য ম্যানকে আমি ম্যাড ডগের সাথে তুলনা করলাম, তাহলে এটা হচ্ছে মেটাফোর। তুলনা করতে আমরা মেটাফোর ব্যবহার করি। তারপরে হচ্ছে তারপরে আর কি প্রশ্ন আছে আমি একটু দেখি। আলেজা প্রশ্ন করেছেন ভাই আমি সায়েন্স ল্যাব ব্রাঞ্চে এডমিটেড হয়েছি বাট এখন বাসায় আছি বলে বরিশাল ব্রাঞ্চ থেকে বুকস কালেক্ট করতে চাচ্ছি, ইজ ইট পসিবল? মামুন ভাই কি আছেন? হ্যাঁ ভাইয়া পসিবল এটা। আচ্ছা, এটা পসিবল। তাহলে আপনি ওনাকে কি করতে হবে ভাই একটু ডাইরেকশন দিন। বরিশাল ব্রাঞ্চে যোগাযোগ করলেই হবে। ওকে, বরিশাল ব্রাঞ্চে গিয়ে সবুজ ভাই, সবুজ ভাই নজরুল ইজ শেলি, এটা কি মেটাফোর নাকি সিমিলি? আমি প্রশ্ন করেছি, এটা হচ্ছে মেটাফোর। কেননা এখানে দেখেন অ্যাজ অথবা লাইক শব্দের উল্লেখ নাই। আমি যদি বলতাম নজরুল ইজ লাইক শেলি তাহলে এটা হয়ে যেত সিমিলি, ওকে। আর নজরুল ইজ শেলি সেটা হচ্ছে মেটাফোর। এই তো ঋদ্ধ প্রশ্ন করেছেন এডমন্ড বার্গ কি ফ্রেঞ্চ রেভলিউশনের পক্ষে ছিলেন? আমি এক জায়গায় করেছিলাম বিপক্ষে ছিলেন। উনি ফ্রেঞ্চ রেভলিউশনের পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন এটা বিষয় না, উনি ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনুপ্রাণিত ছিলেন, সেটাই হচ্ছে বিষয়, ওকে। মিজানথ্রপিস্ট বলতে কি বোঝায়? মিজানথ্রপিস্ট বলতে বোঝায় হচ্ছে নৈরাশ্যবাদী, যে কোনো কিছু পছন্দ করে না, লাইক যে কাউকে সহ্য করে না। যেমন জোনাথন সুইফট ইন হিজ লেটার পার্ট অফ হিজ লাইফ বিকেম এ মিজানথ্রপিস্ট, ঠিক আছে। সে কাউকে পছন্দ করতো না, হিউম্যানের উপর থেকে তার আস্থা চলে যায়, ওকে। চ্যাট বক্সের প্রশ্নগুলো দেখি। এটা কে লিখেছেন? একটা বড় প্যারাগ্রাফ লিখেছেন। You have your own teaching style which is completely different from others. Your lectures are very informative. হারাই ফেললাম তো। আচ্ছা, আমার মনে উনি তাহলে ভালো কিছু বলছেন। না না, hope you will always continue your own teaching style. Thank you so much আপনাকে আপনার এই সুন্দর মতামত দেওয়ার জন্য। তারপরে হচ্ছে রাশেদ খান বলছেন ভাইয়া মার্ক অ্যান্টনির স্পিচটা আপনার মুখে শুনতে চাই। সমগ্র স্পিচটা আমার মুখে আমার মুখস্থ নাই, তবে ওখানে খুব সুন্দর বারবার একটা বলে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, ওটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্বপন ভাই বলেছেন ঈদ মোবারক ভাইয়া, আপনাকে ঈদ মোবারক। তারপরে হচ্ছে আবির প্রশ্ন করেছেন হেনরি ফিল্ডিং কে কেন ফাদার অফ নোবেলস বলা হয়? কারণ প্রথম সার্থক নোবেল আসছে ভাইয়া হেনরি ফিল্ডিং এর মধ্য থেকে, এই জন্য, ঠিক আছে। প্রথম সার্থক মানে উপন্যাস লিখলেই তো হবে না, উপন্যাস তো সার্থক হইতে হবে, রাইট? তাহলে এই সার্থকতা খুঁজে পাওয়া হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে আর কি আছে বলেন, আর কি প্রশ্ন আছে ভাইয়া? আপনি আর যে হইতে পারতেন, আরে তেল মারার জায়গা পান না ভাই, আমাকে তেল মেরে লাভ নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে
আর কি প্রশ্ন আছে? সলিলোকি কি? নাজমুল ভাই প্রশ্ন করেছেন। সলিলোকি হচ্ছে ভাইয়া নাটকের মধ্যে মাঝে মাঝে ক্যারেক্টার নিজের সাথে নিজে কথা বলে। তো নিজের সাথে ক্যারেক্টার নিজে কেন কথা বলে? কারণ হচ্ছে নিজের সাথে যখন ক্যারেক্টার নিজে কথা বলে তখন ওই ক্যারেক্টারের মনে মনে কিরকম চলতেছে সেটা অডিয়েন্স জানতে পারে। এই টেকনিকটাকে বলা হয় সলিলোকি। অর্থাৎ একটা নাটকে ক্যারেক্টার যদি নিজের সাথে নিজে কথা বলে সেই সময়ে স্ক্রিনে যদি আর কেউ উপস্থিত না থাকে শুধু ক্যারেক্টার লেখা থাকে তখন সেটাকে বলা হয় সলিলোকি। আচ্ছা, এই তো মোটামুটি আমি অনেকগুলো মনে অ্যান্সার দিয়েছি। তাহলে আপনার অনুমতি দিলে আজকের ক্লাসটা শেষ করি, অনেকক্ষণ হয়েছে। আপনারা কি একটু অনুমতি দিবেন? তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই। ওকে, আমার মনে হয় তাহলে আমরা তন্ময় বলতেছেন প্লিজ স্যার, কিসের জন্য প্লিজ ভাই? মানে কি মানে কিছু একটা তো বলেন, কি কি প্লিজ? ওকে, ইদারে ক্লাস ও আচ্ছা, এটা তো আমাদের ইদারে লাস্ট ক্লাস রাইট? আচ্ছা, না, আপনারা ভাই, সবাই বসে class আছে। হ্যাঁ আর ক্লাস আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস আছে। ও দেখছেন, এই যে ক্লাস আছে, ইদারে আগে দেখা হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। না, আপনার সাথে নাই। 43 ক্লাস আছে কিন্তু আপনার সাথে নাই। ও আচ্ছা 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 আচ্ছা, আমার সাথে নাই। আমার তরফ থেকে ঈদ মুবারক, উত্তরণের পক্ষ থেকে ঈদের আগে আপনাদেরকে আবার ঈদ মুবারক জানাই দিব ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। যে প্রশ্নগুলো আছে ওগুলো অ্যানসার ইনশাআল্লাহ আমি মার্ক করে আপলোড দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, এই সুন্দর একটা শেষ করার জন্য। আপনাদের আগামী 10 তারিখে আবার ক্লাস আছে ঠিক এই টাইমে। আর ঈদের পর থেকে 19 তারিখে ক্লাস, এবং ঈদের পরে ক্লাসগুলো কিন্তু সন্ধ্যা 7টায় শুরু হবে। কেমন? এটা মাথায় রাখবেন, অবশ্যই সন্ধ্যা 7টায় শুরু হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।